ভালো হয়েছে? আজকে থেকে আবার শুরু জীবন যুদ্ধে স্বাগত। আচ্ছা, গতদিন তো ফার্স্ট ক্লাসটা আমাদের গেছিল হচ্ছে অনলাইনে, রাইট? স্যার এটা একটু রিক্যাপ করতে হবে। রিক্যাপ করতে আমি চাচ্ছি না, কারণ এখানে যে চ্যাপ্টার মানে যে অংশগুলো পড়াইছি ওগুলো সবগুলো আলাদা আলাদা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টারের স্লাইড দেওয়া আছে না? ইন্ট্রোতে প্রতিটা টপিক একটা চ্যাপ্টার, সেজন্য আমি চাচ্ছি না এখানে আমার ব্যাক করতে। যেমন আজকে যেটা আমি শুরু করতে যাব সেটা হচ্ছে এটা অপারেটিং সিস্টেম সার্ভিসেস। তো টপিক এখান থেকে শুরু হবে মেইনলি। তো ইন্ট্রো টপিকটা আশা করি বুঝে যাবেন, যদি না বুঝেন আমি আমার মিডিয়ার আগে আবার রিকেপ করে দিচ্ছি। তো প্রথমে আসি অপারেটিং সিস্টেম সার্ভিসেস। আচ্ছা, চ্যাপ্টার 1-এ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলি আপনাদের আপনার পরীক্ষার জন্য। এখানের মধ্যে একটা হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ কম্পোনেন্টস, এটা ইম্পর্টেন্ট, মানে ফিগারটা ইম্পর্টেন্ট আর কি। দেন কামস এটা ইন্টারাপ্ট টাইমলাইন। ইন্টারাপ্টের মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ইন্টারাপ্ট টাইমলাইন, দেন ইন্টারাপ্ট হ্যান্ডেলিং, দেন হচ্ছে ইন্টারাপ্ট আইও সাইকেল। এই তিনটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আইও স্ট্রাকচার মোটামুটি তেমন কিছু আসা যায় না, কিন্তু এটা পরে পড়বো আমরা। তারপর হচ্ছে ডুয়েল মোড অপারেশন, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ডুয়েল মোড অপারেশন এন্ড দেন এটা ট্রানজিশন ফ্রম ইউজার টু কার্নেল মোড, অর্থাৎ যে ডুয়েল মোড ছিল এটা এক মোড থেকে অন্য মোডে কিভাবে যায়, এই ফিগারটা ইম্পর্টেন্ট। মোটামুটি এখানে তেমন কিছু নাই, এগুলো আমরা সবগুলো সামনে আবার পড়বো। আসি স্যার, শুরু করা যাক। অপারেটিং সিস্টেম সার্ভিসেস করা বাদ দেন, আমারে চিনেন? আমার নাম জানেন? চেহারা প্রথমবার দেখতেছেন, কারণ ল্যাবও আসার নাই ওই কারণে। আচ্ছা, আমার নাম হচ্ছে উদয় দাস। আপনাদের এই কোর্স আমি হ্যান্ডেল করবো, প্লাস ল্যাবও। আপনাদের তো কোনো মানে মার্ক ডিস্ট্রিবিউশনও দেখানো হয় না, তো মার্ক ডিস্ট্রিবিউশনটাও লিখে নেন। এটা হচ্ছে আপনাদের এই কোর্সের মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন। আপনাদের অ্যাটেন্ডেন্সে 90% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তাইলে 10 আউট অফ 10। দেন ক্লাস টেস্ট দুইটা নিব, একটা মিডের আগে আর একটা হচ্ছে ফাইনালের আগে। দেন মিডে 25 মার্কসের, ফাইনাল 35, এবং অ্যাসাইনমেন্ট থাকবে একটা, সেটা 10 মার্কসের। ঠিক আছে? সিলেবাসটা যতটুকু পড়াতে পারি ওই অনুযায়ী হবে, এক্সট্রা কোনো সিলেবাস আপনাদের চাপিয়ে দেওয়া হবে না, এতটুকু বলতে পারি। তো এখানে কি কি পড়বেন এই চ্যাপ্টারে? অপারেটিং সিস্টেম সার্ভিস, ইউজার এবং অপারেটিং সিস্টেম ইন্টারফেস, সিস্টেম কল, সিস্টেম সার্ভিস, আরও অনেক কিছু আছে, একটা করে যাই। আর বলে রাখি, প্রথম দুইটা থেকে তিনটা ক্লাস পুরাটা থিওরি, মাথাটা গরম হয়ে যায় কিছুক্ষণ পর, এটা হচ্ছে সমস্যা। চ্যাপ্টার 4 এবং 5-এ গিয়ে কিছু ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম জিনিসপাতি দেখবেন। ল্যাব যারা করছেন শিডিউলিং অ্যালগরিদম একটা পড়াইছে, ওইসব জিনিসপাতি দেখবেন ওখানে গিয়ে আসে। তো ওখানে গিয়ে একটু মোটামুটি ক্লাসটা ইন্টারেক্টিভ হয়। এগুলো পুরাটাই থিওরিটিক্যাল পড়াশোনা, বিরক্ত লাগে, না বুঝলে একটু বলবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো আসি প্রথমে
সবাই আশা করি কম বেশি কম্পিউটার ইউজ করেন, সবাই তো ইউজ করেন, না হয় মোবাইল তো ইউজ করেন। আমরা যে মোবাইল ইউজ করি সেখানের মধ্যে অপারেটিং সিস্টেম কি আছে জানেন? কিসের কার উপরে বেস করে বানানো? লিনাক্সের উপর বেস করে অ্যান্ড্রয়েডটা ডেভেলপ করা। উইন্ডোজ পুরো আলাদা একটা অপারেটিং সিস্টেম, পুরো একটা আলাদা জিনিস। আর একটা আছে ম্যাক ওএস, কেমন? ম্যাকের যে ওএসটা এটা আইফোনের মধ্যেও আছে, কেমন? এবং অ্যাপেলের যতগুলো ডিভাইস সবগুলো ওইভাবে সিনক্রোনাইজ করা। তো এই তিনটা অপারেটিং সিস্টেমের কয়েকটা মানে কিছু জিনিসপাতি সবগুলো জায়গায় কম। প্রথম কি, একটা হচ্ছে এটা একটা ইউজার ইন্টারফেস আছে যেটাতে আপনি কি করতে পারেন, ইন্টারেক্ট করতে পারেন। প্রথম জিনিস দেখেন এখানে লিখছে হচ্ছে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা GUI বলা হয়, বা ইউজার ইন্টারফেস, যেটা দিয়ে কি করতে পারেন আপনি ডিভাইসের সাথে কানেক্ট হতে পারেন। শুরু থেকে আসি। অপারেটিং সিস্টেম প্রোভাইড অ্যান এনভায়রনমেন্ট ফর এক্সিকিউশন অফ প্রোগ্রামস এন্ড সার্ভিসেস টু প্রোগ্রামস এন্ড ইউজার্স। অর্থাৎ অপারেটিং সিস্টেম এমন একটা জিনিস, আশা করি গতদিন অনেকবার বলছি, অপারেটিং সিস্টেম কি করে আপনার সাথে হার্ডওয়্যারের একটা কমিউনিকেশনের সিস্টেম দাঁড় করায় দেয়, সোজা কথায় বলতে গেলে। তো হার্ডওয়্যার ইউজ করতে হলে আমার প্রোগ্রাম লাগবে। তো ওএস হচ্ছে এমন একটা ব্রিজ যার মাধ্যমে আপনি করতে পারেন, আপনি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারেন এবং বিভিন্ন প্রোগ্রাম ইউজ করতে পারেন। প্রথম লাইনটা এটা মিন করতেছে। One set of operating system services provide functions that are helpful to the user. অপারেটিং সিস্টেম আপনাকে কিছু টুল বা ফাংশন দেয় যেটা আপনি ইউজ করে আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। যেমন ধরেন গেম খেলেন, কম খেলেন, বেশি খেলেন, অথবা ফেসবুক তো সবাই ইউজ করেন। ফেসবুক একটা অ্যাপ না আপনার মোবাইলে, বা আপনি ক্লাসরুমে ইউজ করতেছেন, ওইটা একটা অ্যাপ। কার উপর রান করতেছে? আপনার ডিভাইসে রান করতেছে। ডিভাইসটার কিছু হার্ডওয়্যার আছে, ও সফটওয়্যার হয়ে একটা হার্ডওয়্যারের সাথে কীভাবে কমিউনিকেট করবে? আমার এত জিবি র্যাম লাগবে, এতটুকু সিপিইউ টাইম লাগবে, এগুলো ও কীভাবে বলবে? ও ওএসকে বলে, ওএস অ্যালোকেট করে এবং সে ইউজ করে। এভাবেই হয় কাজটা মেইনলি। তো এটা করার জন্য আমাদের কিছু সেট অফ টুল আমাদের দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা আমরা দেখি। আমরা এইগুলো জিনিসপাতি দেখি না, এগুলো ভিতরে হয়। যেটা আপনারা সামনে দেখেন সেটাই হচ্ছে এটা। অর্থাৎ আপনার যে সামনে স্ক্রিন আছে বা আমি মনিটরে যা দেখতেছি ওইটাই হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। এখন ইউজার ইন্টারফেস কয়েক রকমের আছে। প্রথমটা লেখা আছে কি কমান্ড লাইন, যেটা লিনাক্সের শুরুতে ছিল, বা ইউনিক্স যেটা সিস্টেম আছে সেখানে সবগুলো হচ্ছে কমান্ড লাইন, তার কোনো আলাদা সফটওয়্যার ওপেন হয় না। যেমন আমি যদি এখানের মধ্যে ধরেন আমি ফায়ারফক্সে ক্লিক করলাম, একটা পপ আপ হইল না, একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে না, কিন্তু সিএলআই সিস্টেম এরকম না। সিএলআই শুধু রান করে, আপনি কোনো ইউজার ইন্টারফেস দেখবেন না, কোনো একটা অ্যাপ্লিকেশনের ইন্টারফেস দেখবেন না, এটা রান হবে এখানে, ঠিক আছে? সিএলআই হচ্ছে এরকম, এবং সিএলআই ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং টু ইউজ, কারণ পুরাটাই কমান্ডের বেস। যেমন এখানেও সিএলআই আছে, আমাদের এখানে সিএলআই হচ্ছে কমান্ড প্রম্পট বা সিএমডি, দেখতে অনেকটা এরকম। এখানে আপনি যদি কোনো কমান্ড লিখেন সেটা এক্সিকিউট হবে। যেমন আমি কি হতে পারে, ডিআইআর একটা কমান্ড। ডিআইআর কি করে, আপনার এই যে ডিরেক্টরিতে সে আছে ওখানে কি কি ফাইল আছে সবগুলো দেখে, বা কি কি ফোল্ডার আছে সবগুলা শো করে। তো এরকম অনেকগুলো কমান্ড আছে যেটা সিএলআই ইউজ করে। কেমন? আমি কয়েকটা উদাহরণের মধ্যে বোঝাতে চেষ্টা করি যাতে ইউজার মানে আপনাদের সুবিধা হয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আপনারা ইউজ করেন ডে টু ডে লাইফে, যেটা ইউজ করা হয় বা বই যেটাকে বলে। আর একটা হচ্ছে টাচ স্ক্রিন, আপনাদের মোবাইল, এটা কিন্তু টাচ স্ক্রিন না, কিন্তু কিছু আছে বর্তমানে আসুস বা বিভিন্ন এইচপির যেগুলো ল্যাপটপ আছে ওখানে কিন্তু টাচ করা যায়, স্ক্রিন টাচ করা যায়। অর্থাৎ এখন অনেকটা ব্ল্যান্ড হয়ে গেছে, কিন্তু আগে মানে কয়েক বছর আগেও যান সেগুলো মনিটরগুলো এরকমই থাকতো, সেখানে আপনি টাচ করতে পারতেন না, লিখতে হতো, বা আপনার কিবোর্ডে টাইপ বা মাউসের মাধ্যমে করতে হতো, সেই জন্য আলাদা করে লিখি। আর একটা হচ্ছে ব্যাচ সিস্টেম, এটা একটু পুরাটাই আলাদা, এটা একটু না বলি কারণ এটা আপনারা কেউ বুঝবেন না। আচ্ছা, এরপরে আসে প্রোগ্রাম এক্সিকিউশন। বুঝবেন না কারণ আপনারা দেখেন, আমি এগুলোকে রিলেট করাতে পারতেছি, বাকিগুলোকে আপনাকে দেখাতে পারতেছি, ব্যাচকে আমি দেখাতে পারবো না, বর্তমান সিস্টেমগুলো নাই। প্রোগ্রাম এক্সিকিউশন
আমি কিছুক্ষণ আগে যে আমি অপারেটিং একটা ফায়ারফক্স ওপেন করলাম না, অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে, এক্সিকিউট হয়েছে বলে ওপেন হয়েছে। কেমন আপনি কোনো কমান্ড বা সার্চ দিলে চালাতে পারবেন। স্যার মোবাইল ইউজ করতে হলে বাইরে চলে যান, পাশে কোথাও দরকার নেই, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। শোনেন, প্রোগ্রাম এক্সিকিউশন কি, যেটা কি করবে, the system must be able to load a program into memory and to run that program and execution either normally or abnormally. আমি যখন কিছুক্ষণ আগে ফায়ারফক্স ওপেন করছি, সে ওপেন হয়েছে না, এটাই হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট হওয়া। অনেক সময় কি হয়, আপনি যখন কোনো একটা সিস্টেম ওপেন করতে যান, এ বলে না হ্যাং হয়ে গেছে, হয় ওয়েট করতে বলে, নাহলে ক্যান্সেল করতে বলে। সেটা হচ্ছে অ্যাবনর্মাল, সেটা হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার একটা অ্যাপ্লিকেশনে। নর্মাল কি ওপেন হয়ে গেছে, আমি ইউজ করতে পারতেছি, বুঝা গেছে? এখন কিভাবে হয়, একটা লাইন লিখছে, the system must be able to load a program into memory. আগেও বলছি, গত ক্লাসে বলছি যে কখনো হার্ড ডিস্ক থেকে কি হয় না, কোনো প্রোগ্রাম রান হয় না। সেকেন্ডারি মেমোরি থেকে কখনোই কি হবে না, প্রোগ্রাম রান হবে না। রান হতে হলে মাস্ট কোথায় আসতে হবে, র্যামে আসতে হবে। র্যামে যদি না আসে, সে কি করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না। কারণ সিপিইউ অলওয়েজ কমিউনিকেট করতে পারে র্যামের সাথে, সে কখনো সেকেন্ডারি মেমোরি, আমাদের ক্ষেত্রে এসএসডি হতে পারে, এইচডিডি হতে পারে, কারোর সাথে কমিউনিকেট করতে পারে না। এই কারণে কোনো প্রোগ্রাম যদি লোড করতে হবে, রান করতে হবে, এক্সিকিউট করতে হয়, তাকে মাস্ট কোথায় আসতে হবে, র্যামে আসতে হবে। ঠিক আছে স্যার? এরপর আসেন আইও অপারেশন। কিছুক্ষণ আগে যে আমি কি বলতাম, ফায়ারফক্স ওপেন করছি, সার্চ করছে গিয়ে টাইপ করবো না, এটাই হচ্ছে ইনপুট দিছি আমি তাকে, আউটপুটটা কি সে আমাকে দেখাচ্ছে, সে আমাকে ইউজার ইন্টারফেসে দেখাচ্ছে কি হচ্ছে, আমি কি টাইপ করতেছি। এরকম অপারেশন আমাদের বেশিরভাগ জিনিসেই আছে, অর্থাৎ আমরা যতগুলো অ্যাপ্লিকেশন ইউজ করি সবগুলোরই কি আছে, কোনো আইও দরকার আছে, অর্থাৎ ইনপুট আউটপুট অবশ্যই দরকার আছে। ফাইল সিস্টেম ম্যানিপুলেশন কি জিনিস, নর্মালি বলি একটা ফাইল আপনি সেভ করবেন, ডিলিট করবেন, এডিট করবেন, এটাই ম্যানিপুলেশন। অর্থাৎ আপনার ওই ডিস্কে বা এসএসডি বা যে কোনো কিছু হোক, সেখানে ওই ফাইলটা ছিল না, আপনি কি করলেন, নিয়ে আসলেন, অথবা ওই ফাইলটাকে এডিট করলেন বা ডিলিট করে দিলেন। এটা হচ্ছে ফাইল ম্যানিপুলেশন। এটাও কি সাহায্য করে আপনাকে, ওএসটা সাহায্য করে। যেমন মনে করেন আমি যদি এখন আমি এখানে ফাইল সিস্টেমে যাই, আমি এখানে অনেক ফাইল দেখাচ্ছে না, আমি কি করতে পারবো, এটাকে রিনেম করতে পারবো, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাকে কি দিচ্ছে, ফাইল ট্রান্সফার বা ম্যানিপুলেশনের সুবিধাটা দিচ্ছে। মোটামুটি এই ফাংশনগুলো সকল ইন্টারফেস বা সকল ওয়েসে দিয়ে থাকে। এরপর আসেন, one set of operating system services provide function that are helpful to user. আরো কিছু আছে, কমিউনিকেশন। কমিউনিকেশন জিনিসটা কি, কমিউনিকেশন জিনিসটা কি, কমিউনিকেট করা মানেটা একটু বলেন তো স্যার। একটা নেটওয়ার্কের ভিতরে অনেকগুলো কম্পিউটার কানেকশন। অপারেটিং সিস্টেমে আমি একটা নিয়ে কথা বলতেছি, একটা নিয়ে কথা বলতেছি, যে বিভিন্ন প্রসেসগুলো আছে তাদের ভিতরে কমিউনিকেশন। আগে বলছি আমরা যে বর্তমানে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সবগুলা মাল্টিটাস্ক করে এবং মাল্টিপলভাবে রান হয়। অর্থাৎ একটা সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল প্রসেসে ভাগ করা, সবগুলা সাইমালটেনিয়াসলি এক্সিকিউট হয়ে থাকে, তার মাধ্যমে আমরা পুরো অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারি। এমন হতে পারে যে একটা প্রসেসের ইনপুট অন্য জায়গার কাছে লাগতেছে, অন্য প্রসেসের কাছে লাগতেছে, তারা কমিউনিকেট করে বলবে যে তোমার এই ইনপুটটা আমাকে দাও, সে পাঠিয়ে দিবে। এই কমিউনিকেশনটা কি করে, ওএস করে থাকে বা ওএস নিজের মধ্যে দিয়ে করে থাকে। সে ওকে রিকোয়েস্ট পাঠায়, এটা সামনে দেখবো, এই প্রসেসের একজন আরেকজনকে যে কমিউনিকেট করে এটাও সামনে আসে, তো এটা নিয়েও চিন্তা করি না এখানে করে আসে। তো এইটাও কি করে থাকে, অপারেটিং সিস্টেমেই করে থাকে। দেন কামস ইরর ডিটেকশন। কিছুক্ষণ আগে বললাম না, একটা অ্যাপ্লিকেশন রান হইলো, আপনাকে ইরর দেখাইলো, সেই ইররগুলো কি হ্যান্ডেল করে, অপারেটিং সিস্টেমেই হ্যান্ডেল করে, যাতে সে নিজে হ্যাং না হয়ে যায়। এমন অনেক কিছু হতে পারে, ধরুন আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করলেন, 3-4টা যখন ফল্ট দেয় পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে, কারণ সে হ্যান্ডেল করতে পারতেছে না। কিন্তু সে 1-2টা হ্যান্ডেল কি করতে পারে, ইরর হ্যান্ডেল করতে পারে, সেই ইরর হ্যান্ডেলিং ক্ষমতা তার থেকে আসে।
তারপর যেটা আপনারা চোখেই দেখেন না সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। কিছুক্ষণ আগে যে বললাম একটা প্রসেস বলে যে আমার 3 KB র্যাম লাগবে, আমার 3 সেকেন্ডের জন্য সিপিইউ লাগবে। এটা কিন্তু আমরা দেখিই না, আমরা জাস্ট উপরে ইউজ করে যাচ্ছি। এটা হ্যান্ডেল করা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বলবে যে আপনি এখন যান, সিপিইউ খালি আছে, এখন এই জায়গার মেমোরি খালি, আপনি এটা অ্যালোকেট করতে পারেন। সেটা কি করে থাকে? অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে, এবং যার জন্য লিনাক্স সব থেকে বেশি ফেমাস। কেন? লিনাক্স এটা অতিরিক্ত স্মুথলি করে, সেজন্য মোবাইল এত ফাস্ট। সোজা কথা, মোবাইল ফাস্ট কেন? ফাস্টের কারণ হচ্ছে রিসোর্স অ্যালোকেশন অনেক বেশি স্মুথ। কে হ্যান্ডেল করতেছে? লিনাক্স হ্যান্ডেল করতেছে। এবং লিনাক্স যিনি বানাইছেন ওনার ইন্টারভিউগুলো একটু দেখিয়ে ইউটিউবে আছে, মানে ওনার ইন্টারভিউগুলো দেখলে মনে হয় যে কে যে কি বানাই ফেলছে বুঝবেন না। তিনি খুবই ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ। ওনার নাম হচ্ছে লাইনাস, LINUS, লিনাক্স যিনি বানাইছেন। তো উনি নিজে একটা পার্সোনাল প্রজেক্ট ছিল একটা লিনাক্স অপারেটিং সিস্টেমটা। এটা এখন পুরো বিশ্বকে কাইন্ড অফ কন্ট্রোলে করতেছে, কারণ প্রতিটা সার্ভার লিনাক্সে রান করে। তো এগুলো একটু দেখতে পারেন এবং আপনাদের জন্য যারা এগুলো কি কি লাগে। আচ্ছা, এরপর আসি লগইন। লগ ফাইলের নাম শুনছেন? যারা গেম খেলেন আশা করি তাদের জানার কথা। একটা লগ ফাইল থাকে যেখানে মেইনলি কি হয়েছে, কি ঘটনা হয়েছে সেটা লেখা থাকে। হ্যাঁ, হিস্ট্রি ডেটস। লগ হচ্ছে একটা হিস্ট্রি ডেটস বা হিস্ট্রি কালেকশন ডেটস বা লগ বুক বলা, যেখানে আমাদের এখানে লগগুলো হচ্ছে কোন প্রসেস আসছে, কোন প্রসেস গেছে, কতটুকু নিছে, কতটুকু সময় নিছে, কোন ইউজার দিছে, কতটুকু আইবন নিছে, সবগুলো কি থাকবে? স্টোর করা থাকবে। অর্থাৎ সে ট্র্যাক করতে পারে, সে প্রসেসগুলো কি করতে পারে? ট্র্যাক করতে পারে। ওইটার জন্য লগটা করা হয়। Then comes production and security. Production involves ensuring that all access to the system resources are controlled. যতগুলো রিসোর্স আছে সেটা অপারেটিং সিস্টেম নিজে হ্যান্ডেল করবে। বাইরে থেকে কেউ যাতে ইন্টারাপ্ট করতে না পারে, বাইরে থেকে কেউ যাতে এমন কোনো প্রসেস আসলো যে অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট না করে নিজে গেছে, অপারেটিং সিস্টেম সেটা করতে দিবে না। সে রিসোর্সগুলোকে নিজের কাছেই রাখে এবং সে প্রোটেকশন করে রাখে। Security of system from outsiders require user authentication extends to defending external IO devices from invalid access attempts. এটা লিনাক্সে ভালো, উইন্ডোজে তত ভালো না। ওএসও কি বলতাম আরেকটা কেস ম্যাকওএসও মোটামুটি ভালো। অর্থাৎ সে কোনো এক্সটার্নাল কারো জিনিসপাতি নিতে দেয় না বা কোনো কিছু ইনজেক্ট করতে দেয় না, বলতে গেলে হ্যাক করতে দেয় না। নর্মালি বলতে গেলে হ্যাক করতে দিবে না, কারণ হ্যাকিং মানে কি আপনার ওই রিসোর্সটা কেউ একজন নিয়ে বসে রয়েছে। সোজা কথা, আপনার র্যাম বা সিপিইউ আরেকজন ইউজ করতেছে, বাইরের মানুষ ইউজ করতেছে। অপারেটিং সিস্টেম সেটা করতে বাধা দেয়, অনেকগুলো ফায়ারওয়াল দিয়ে সেটাকে ঢেকে রাখে যে আপনি এটা ইউজ করতে পারবেন না। কিন্তু এটাকে ব্রিজ করা যায়, উইন্ডোজে ব্রিজ করা যায়, ম্যাকওএসে পারা যায় না, লিনাক্সও পারা যায় না। সেজন্য এটা এত ভালো। এটা গেল। এই ফিগারটা একটু দেখেন, এটা মোটামুটি একটা ফুল সিস্টেমের একটা ওভারভিউ কি জিনিস একটা করে আসি। সবার নিচে হার্ডওয়্যার আছে যার সাথে অনলি কে কমিউনিকেট করে, তার উপরে সার্ভিস, অর্থাৎ অপারেটিং সিস্টেম আমাকে যে সার্ভিসগুলো দেয় ওগুলো আছে। কিছুক্ষণ আগে যেগুলো করে আসছি, প্রোগ্রাম এক্সিকিউশন, আইও, ফাইল সিস্টেম, কমিউনিকেশন, রিসোর্স অ্যালোকেশন, অ্যাকাউন্টিং বা লগিং বলতে পারেন। তারপর হচ্ছে প্রোটেকশন এন্ড সিকিউরিটি, এরর ডিটেকশন। কেমন? তো সার্ভিসগুলো ইউজ করার জন্য সিস্টেম কল দিতে হয়। কিছু কল মানে অপারেটিং সিস্টেমকে আমি বলতেছি না, বলবো কিভাবে বলবো সেটা বলে হচ্ছে সিস্টেম কল। সেটাকে ইউজ করার জন্য আমাদের কাছে কি আছে? ইউজার ইন্টারফেস, এবং তার উপরে আমরা বসে আছি। আমরা কমিউনিকেট করতে পারি শুধুমাত্র আমাদের ইউজার ইন্টারফেসের সাথে, যেটা আমাদের সামনে আছে। এবং এইগুলো সবগুলো কাজ হয় বিহাইন্ড দ্য সিন, আমরা জানি না। বুঝতে পারছি? এবং এই অপারেটিং সিস্টেম যত বেশি এফিশিয়েন্ট তত স্মুথ এক্সিকিউশন হয়। CLI, কমান্ড লাইন ইন্টারপ্রেটার, অর্থাৎ আমরা GUI সিস্টেমে কয়েকটা পড়ছি না,
বা ইউজার ইন্টারফেসের বা ইউআই কি পড়ছি? একটা ছিল সিএলআই, একটা ছিল ইউআই, আর একটা কি ছিল টাচ স্ক্রিন, একটা ব্যাচ। এটার মধ্যে একটা পড়া দেখানো হচ্ছে যে কমান্ড লাইন ইন্টারফেস কিভাবে কাজ করে। আমি কিছুক্ষণ আগে বলছি কি লিখি একটু দেখেন। CLI allows direct command entry, কিছুক্ষণ আগে দেখালাম। আগে কোনো কিছু করতে হয়, আমি যখন একটা কমান্ড দিছি এন্টার দিছি চলে আসে, আমার কোনো কিছু দেখি ক্লিক করতে হয়। Sometimes implemented in kernel, sometimes by system program. দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে কার্নেল। কার্নেল হচ্ছে ওএস এর ওই সিস্টেম যেটা হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। কার্নেল হচ্ছে ওই সিস্টেম যেটা কি করে আমার হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, অর্থাৎ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। কিছু কিছু CLI আছে যেটা কার্নেলের সাথে ডিজাইন করা, সেরকম কিরকম ইউনিক্স। ইউনিক্স হচ্ছে একমাত্র অপারেটিং সিস্টেম যেটা ডিরেক্ট কমিউনিকেট করে হার্ডওয়্যারের সাথে, তার উপরে বেস করে লিনাক্সটা বিল্ড করা। সামটাইমস বাই সিস্টেম প্রোগ্রাম। কিছুক্ষণ আমি কমান্ড প্রম্পট ওপেন করলাম না, এটা কিন্তু একটা প্রোগ্রাম, একটা সিস্টেম প্রোগ্রাম। বুঝতে পারছো যেটার মধ্যে ডিফারেন্স? সে কমিউনিকেট ডাইরেক্ট করে না, সে অপারেটিং সিস্টেমকে বলে, অপারেটিং সিস্টেম কি করে ফার্দার হার্ডওয়্যার থেকে নিয়ে ইনফরমেশন ডাইরে দেয়। ঠিক আছে? Sometimes multiple flavors implemented as shells. উইন্ডোজ একটা শেল আছে যেটাকে বলে পাওয়ার শেল। এটা একটু CLI থেকে ডিফারেন্ট এবং এর ইউজ কেস অন্যরকম। যারা নেটওয়ার্ক সিস্টেম নিয়ে কাজ করে তারা এটা থেকে বেশি ইউজ করে পাওয়ার শেল। এবং কারণ এটা অনেক মানে আমরা কমান্ড প্রম্পটটা কি ছিল সেটা আমাদের সিস্টেম প্রোগ্রাম ছিল, কমান্ড দিলে ওর সাথে কমিউনিকেট করে। পাওয়ার শেল করা লাগে না, ডিরেক্ট কমিউনিকেট করতে পারে, অনেকটা কার্নেলের মতো কাজ করে। বুঝতে পারছি? পাওয়ার শেল আর একটু পাওয়ারফুল, তার কমান্ডের বাসটা একটু বেশি। বললাম এটা একটু ভাস্ট। আমরা যে ওখানে যেগুলো পারি না কমান্ড প্রম্পটে সেগুলো এখানে এসে করা যায়। এখানে সিস্টেম ম্যানিপুলেশন অনেক বেশি করা যায় এটা। আরও শেল আছে, আরও শেল আছে। যদি লিনাক্স নিয়ে কেউ পড়াশোনা করেন ওখানে দেখবেন শেলের অভাব নেই। প্রাইমারিলি ফেচেস এ কমান্ড ফ্রম ইউজার এন্ড এক্সিকিউটস ইট। কিছুক্ষণ আগে দেখাইছি DIR একটা কমান্ড দিছি, সে এক্সিকিউট করে দিছে। সামটাইমস কমান্ডস বিল্ট ইন, সামটাইমস জাস্ট নেমস অফ দ্য প্রোগ্রাম। DIR ছিল একটা কমান্ডের নাম। যদি আমি কমান্ড প্রম্পটে DLC তো নাই, এটা পাই কিনা দিবে না। এখান দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন রান করতে হবে। যদি লিনাক্স সিস্টেমে থাকতো আমি লিনাক্স দিয়ে দেখাতে পারতাম যে এই সিস্টেমে বসে আপনি অন্য অ্যাপ্লিকেশন চালাতে পারবেন। লিনাক্সের কার্নেলটা অতটুকু মানে ভার্সেটাইল। এখানেও করা যায় কিন্তু আমার ওই পারমিশনটা লাগবে, অ্যাডমিন পারমিশনটা লাগবে, নাহলে আমাকে দিবে না। তো এখানে বলতেছে যে কিছু কমান্ড কি আছে বিল্ট ইন আছে, যেমন DIR। কিছু হচ্ছে অন্য প্রোগ্রামের নাম যেটা এক্সিকিউট করে। যেমন যদি একটু লিনাক্সে দেখেন টর নেটওয়ার্ক কিভাবে ওপেন করে। টর নেটওয়ার্ক নাম শুনছেন? ডার্ক ওয়েবের নাম শুনছেন? হয়তো একটু দেখা শোনার কথা। ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, যেখানে সব ইলিগাল কাজ পাতি হয়, কেমন যেটা যেটার জন্য ফেমাস আর কি, এটা আমরা সবাই নাম শুনছি। ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব চলার জন্য টর নেটওয়ার্ক লাগে। টর ছাড়া বা অনিয়ন নেটওয়ার্ক ছাড়া ওপেন করা পসিবল না। আমরা নর্মাল ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি না। তো টর নেটওয়ার্ক উইন্ডোজে রান করার জন্য অ্যাপ্লিকেশন আছে, লিনাক্সে কোনো অ্যাপ্লিকেশন নেই। লিনাক্সে টর নেটওয়ার্ক ইনস্টল করতে হয় CLI দিয়ে, এবং ওই CLI এর মাধ্যমেই টর নেটওয়ার্ক অ্যাক্টিভ করা লাগে, দেন আপনি কমিউনিকেট করতে পারবেন। তাহলে আমরা কি বলতে পারি, কিছু আছে বিল্ট ইন, কিছু আছে কি প্রোগ্রাম বা প্রোগ্রামের নাম যেটা এক্সিকিউট করা যায়। ঠিক আছে গেল। এটা হচ্ছে ম্যাক ওএস এর CLI। এটা হচ্ছে ম্যাক ওএস এর CLI। এখানে কিছু কমান্ড দিছে। প্রথম কমান্ড কই আছে? এটা রুট করার জন্য না, রুট করার জন্য না,
অ্যাক্সেস কি কি এনেবল করার জন্য তুমি কমান্ড সম্পর্কে এত বেশি জানি না স্যার একটা সার্ভার অ্যাক্সেস করার জন্য রিলেটেড থ্রু অ্যাক্সেস ক্রিয়েট থ্রু সার্ভার তারপর আপটাইম দিল তাকে সে সার্ভারটা কতটুকু অন ছিল পিএফ ক্যাচ কতটুকু সে ইউজ করতেছে দেখেন রেগুলার সাইজ দিচ্ছে কতটুকু সে ডাটা ইউজ করছে তারপর এখানে আরেকটা কমান্ড আছে এটা পাঁচটা থ্রেডকে দেখাইতে বললো এরপর একটা হচ্ছে এলএস দিয়ে একটা ডিরেক্টরি অ্যাক্সেস করছে মোটামুটি এরকম কমান্ড এবার আসেন এটা আশা করি ইউজ করেন জিইউআই সবাই ইউজ করি এবার একটু পরে কিছু বোঝানোর আশা করি নাই বোঝানো লাগবে এটা পুরো দেখেন তাও যদি বলেন আমি বুঝাবো সমস্যা নেই सीडी के কোনো ইউজ হয় তো আপনার এক্সএফসি ইন্টারনেট এক্সএফসি কে না সিডি কে এগুলো লিনাক্সে আছে এখানে এমন ইউজ হয় না জিনোমটা ইউজ বেশি করা আছে কেডি প্লাস মতো কিন্তু তেমন দেখা যায় না আর কি এটা যদি আপনি কার্নেল নিয়ে কাজ না করেন তাহলে এগুলো তেমন আপনার জন্য ইম্পর্টেন্ট না ডিকোডটা আপনার এখন এক্সএফসিটাই মোটামুটি ইনস্টল করতে হয় ঠিক স্যার পরের পেজে যাই এটাও বলার দরকার আছে প্রতিদিন ইউজ করতেছে আমি নিজেও অ্যান্ড্রয়েড ইউজার অ্যাওয়ার্ড দিয়ে দেন একটা সুন্দর তারপর হচ্ছে ম্যাক ওএস এর জিইউআইটা ইউজ করছেন ম্যাক ওএস আমি তো বলি নাই ওন করতে আমি বলছি ইউজ করছেন কিনা আমি আপনাকে বলছি ওন করেন কিনা ইউজ করছেন কিনা দেখার তো কথা কোনো যদি ফ্রেন্ডের থাকে তার অন্তত বসে কিছুক্ষণ দেখার কি বলেন আচ্ছা এরপর আসি সিস্টেম কল সিস্টেম কলটা কি জিনিস প্রোগ্রামিং ইন্টারফেস টু দ্য সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য ওএস আমি শুরুতে বলছি সিস্টেম কলটা কি ছিল আমি যে অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করব সেটাকে বলা হয় সিস্টেম কল আমি অপারেটিং সিস্টেমের সাথে যে কলের মাধ্যমে বা যেভাবে যোগাযোগ করব সেটা হচ্ছে সিস্টেম কল টিপিক্যালি রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি সি প্লাস প্লাস দিয়ে লেখা হয় এখন একটু রাস্ট দিয়েও লেখা হয় আর কি রাস্ট একটু ফাস্টার রাস্ট দিয়ে কিছু জিনিসপাতি লেখা আছে কিন্তু বেসিক্যালি সবগুলো সি এবং সি প্লাস প্লাস অর্থাৎ আমরা যে মনে করি সি সি প্লাস প্লাস কোনো কাজের না কামের না কিন্তু আমাদের পুরো অপারেটিং সিস্টেমে লেখা হয়েছে এটা দিয়ে অর্থাৎ আপনি যে সি উইন্ডোজ ইউজ করতেছেন এটাও সি সি প্লাস প্লাস দিয়ে লেখা লিনাক্স এটা পুরোটা সি দিয়ে লেখা লিনাক্সটা কারণ পাইথন বা জাভার মতো যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে ওরা আপনাকে মেমোরি অ্যাক্সেস করতে দেয় না মেমোরির সাথে কমিউনিকেট করতে দেয় না আমরা সি বা সি প্লাস প্লাস এমন কি আছে তাহলে মেমোরির সাথে কমিউনিকেট করতে দেয় পয়েন্টার নাম শুনছেন পয়েন্টার ডাবল পয়েন্টার এগুলো আছে না এই পয়েন্টার ডাইরেক্ট কি করে মেমোরিকে অ্যাক্সেস করে না তা আমার যদি অপারেটিং সিস্টেম রিসোর্সকে হ্যান্ডেল করতে হয় তাকে অ্যাক্সেস করতে হবে তো এই অ্যাক্সেসের ক্ষমতা কে দেয় সি অথবা সি প্লাস প্লাস ওই কারণে অপারেটিং সিস্টেমগুলো সি বা সি প্লাস প্লাস দিয়ে লেখা এবং অনেক বেশি ফাস্ট সি সি প্লাস প্লাসের এক্সিকিউশন টাইম খুবই কম কার্নেলটা মেইনলি ডিজাইন করা হয় সি দিয়ে এখন বর্তমানে অবশ্যই লিনাক্সের কার্নেল একটু রাস্ট দিয়ে লেখা আছে কয়েকটা প্রোগ্রাম
Rust are একটু faster. Mostly accessed by programs via high level application programming interface বা API. অর্থাৎ কেউ সবাই তো আশা করি ওয়েব নিয়ে কাজ করছেন, এপিআই কল করছেন। ধরেন আপনার ফ্রন্ট এন্ডে কোনো ইনফরমেশন দরকার যেটা আপনার ডাটাবেসে স্টোর করা, আপনি তো ডিরেক্ট ডাটাবেসে কল করতে পারেন না, আপনার কাছে অ্যাক্সেস নাই। আপনি কি করেন, ব্যাক এন্ডে একটা কল পাঠান, ওই ব্যাক এন্ড ডাটাবেসকে অ্যাক্সেস করে সেখান থেকে ডেটাটা ফ্যাচ করে আপনাকে পাঠিয়ে দেয়। কীভাবে কাজ করে না আমাদের এটাও সেম। এই ওএসটাই হচ্ছে সিস্টেম। আপনি এপিআই এর মাধ্যমে তাকে বলতে পারবেন, আমাদের ব্যাক এন্ড যেটা অপারেটিং সিস্টেম বলতে পারেন, আপনার ওয়েবের দুনিয়ার ব্যাক এন্ড। আমি কি করি, আমার কাজে আমার ইনফরমেশন দরকার আছে, আমি তাকে একটা কল দিব, সে ফ্যাচ করে সে আমাকে পাঠিয়ে দিবে। তাহলে কলটাকে নর্মালি এপিআই বলা হয় rather than direct system call use. Three most common APIs are Win32 API for Windows, আরো কিছু API এর নাম লেখা আছে যেগুলো মোটামুটি সবসময় ইউজ করা হয়ে থাকে। আমরা সিস্টেমকে কল দিই এপিআই এর মাধ্যমে মেইনলি, অর্থাৎ প্রোগ্রামগুলো কল দেয় মেইনলি। গেল একটা দেখেন সিস্টেম কলটা কত বড় হইতে পারে। জাস্ট নরমাল একটা সিস্টেম কল কি করতেছি, সোর্স ফাইল থেকে মনে করেন ডেস্টিনেশন ফাইলে একটা ডেটা জাস্ট ট্রান্সফার করব, এতগুলা কমান্ড নেয় ভিতরে। অর্থাৎ বিহাইন্ড দ্য সিন অনেক কিছু কাজ আছে যেটা আমরা চোখে দেখিও না। মাঝে মাঝে মনে হয় যে আমরা একটা সিস্টেমে আছি যেটা অনেক ল্যাগি, আসলে ল্যাগি না, কারণ আপনি এতগুলো কমান্ড এক্সিকিউট করতেছেন, ওর করতে টাইম লাগতেছে। বুঝতে পারছি, কিছুক্ষণ লোডিং দেখায় না স্ক্রিনে, অনেকক্ষণ গোল গোল ঘুরে মাথা গরম হয়ে যায় 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের পর। এগুলা করে কি, এইসব কমান্ড বিহাইন্ড দ্য সিনে এক্সিকিউট হচ্ছে। দেখেন একটা স্ট্যান্ডার্ড এপিআই কল, এটা তো সি এর কোড, আশা করি বুঝতেছেন এটা কি, এটা কি বুঝতেছেন। তো আমরা যদি কোনো ফাংশনকে কল করি, কিছু প্যারামিটার পাঠাই, অর্থাৎ ওই যে এপিআই কলের মতো আমার কি ডেটা লাগবে সেটা তাকে বলতে হবে না। মনে করেন আপনার কোনো একটা ইউজারের পাসওয়ার্ড মিলাবেন, কেমন আপনার একটা লগইন সিস্টেমের আমি উদাহরণ দিচ্ছি। কেমন, আপনার ইউজার যখন লগ ইন করতে যাবে একটা ইউজার আইডি দিবে, তার করেসপন্ডিং একটা কি দিবে, পাসওয়ার্ড দিবে। আপনি কি করেন, ওই ইউজার আইডিটা ব্যাকএন্ডে পাঠান, সে কি করে, তার ডাটাবেসে যায়, ইউজার আইডিটাকে খুঁজে তারপরে যদি পাই তার করেসপন্ডিং করবে যেটা আমার কি আছে পাসওয়ার্ড আছে ওটা ফ্যাচ করবে। ফ্যাচ করার পর পাসওয়ার্ডটাকে ডিরেক্ট পাঠায় দেয়, সে এনক্রিপ্ট করে পাঠায় না। কারণ কেউ যদি মিডলম্যান থাকে তো কী করে ফেলতে পারবে, এটা পাসওয়ার্ডটা দেখে ফেলতে পারবে। এই কারণে সবসময় যখন কোনো পাসওয়ার্ড আসে বা পাসওয়ার্ড নেয় সবসময় এনক্রিপ্ট করে তারপর ম্যাচ করা হয়। এবং যেটা মেইনলি যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করে তাহলে একটা লাইব্রেরি আছে বাইক্রিপ্ট বা বিক্রিপ্ট, যেটা দিয়ে মেইনলি করা হয় নর্মাল লেভেল। আমরা যারা নর্মাল ডেভেলপার আছি তারা ইউজ করে বিক্রিপ্ট নামক একটা লাইব্রেরি আছে যেটা দিয়ে ইউজ করা হয়। তো এইটাও কাইন্ড অফ সেম, এখানে তো অতটুকু দরকার নেই আমার, অত এনক্রিপশন কাজ দিয়েও কাজ হয় না। এখানে একটা ফাংশন আছে, ফাংশনে প্যারামিটার রাখাবো, তার করেসপন্ডিং এটা আমি পাবো। যেমন স্ক্যানএফ করেন না, স্ক্যানএফ ইউজ করছেন না, এটা কি ছিল, স্ক্যানএফ কি কাজ করে, ইনপুট নেই, ইউজার থেকে ইনপুট নেই। আপনি স্ক্যানএফ এর ফাংশনের ভিতরে কাজ জানেন, সে কিভাবে ইনপুটটা আমার থেকে নিচ্ছে এটা আমরা জানি। আমরা শুধু জানি স্ক্যানএফ একটা ফাংশন আছে যাকে কল করলে কি হয়, ইনপুট নেয়, কিভাবে নেয়, সিপিইউ কিভাবে নিচ্ছে এবং র্যামে কিভাবে রাখতেছে, ওইগুলো তো আমি জানি না, আমার জানা দরকার নেই। এগুলোই হচ্ছে সিস্টেম কল বা এপিআই কল। একটা উদাহরণ দিলাম যেটা আপনারা জানেন, বুঝতে পারছি। এরপরে আসি সিস্টেম কল ইমপ্লিমেন্টেশন। Typically, a number is associated with each call system. System call interface maintains a table indexed according to these numbers. The system call interface invokes the intended system calling operating system kernel and returns status of the system call and any return with and any return values.
আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলছি তার সাথে মিলে। কেমন? এখানে বলা হচ্ছে তার একটা টেবিল আছে, একটা ডেটাবেস আছে, তার কাছে কি কি সিস্টেম কল অ্যাভেলেবেল। কেমন? আপনি স্ক্যানএফ এর জায়গায় যদি স্ক্যান লিখে সিতে কমান্ড দেন সে খুঁজে পাবে, কারণ তার কাছে নাম আছে স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে কমান্ড দিলে সে বুঝতে পারবে যে আপনি ইনপুটের জন্য যাচ্ছেন। স্ক্যান লিখে পাঠালে তো সে বুঝবে না। তো এটা কোথায় আছে, এটা কোথায় লেখা আছে? কোন একটা সিস্টেমে কোন একটা ডেটাবেস আছে বা টেবিল আছে তার কাছে স্টোর করা কমান্ডগুলো, সেরকম একটা টেবিলের কথা এখানে বলতেছে যে typically a number is associated with each system call and system call interface maintains a table indexed according to this number. ধরেন আপনার scanf হচ্ছে এক নাম্বার কল বা এক নাম্বার কমান্ড, দুই আছে printf, এরকম অনেকগুলো কমান্ড তার কাছে সিরিয়ালি লিখে দেওয়া আছে। কেমন? এগুলোই হচ্ছে নাম্বারটা কথা বলা হচ্ছে। The system call interface invokes the intended system call in operating system kernel. Kernel কি বলছি? যেটা হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি লিংকড, কথা বলে। তাহলে আমার ইনপুট লাগবে, ইনপুট কিভাবে নিব? হয় মাউস না হলে কিবোর্ড, হয় মাউস না হলে কি কিবোর্ড। ইনভোক করতেছে বা ইউজারকে বলতেছে আপনি এবার লেখেন। যখন আমি স্ক্যানার দিয়ে কিছু লিখি আমার কমান্ড লাইনে কি করে টিকতে এসে বারবার এরকম করতে থাকে না, কিছু আসে না, জাস্ট দাঁড়ায় আছে। আপনি যখন ইনপুট দেওয়া শেষ করবেন এন্টার দিবেন, দেন ও কাজটা করে। ইনভোক করা মানে আপনাকে বলা যে ইনপুটটা এখন দেন, আমি ওয়েট করতেছি। কি করলো কার্নেলে? সে ইনভোক করলো রিটার্ন স্ট্যাটাস। মনে করেন স্ক্যানারে আপনি ভুলভাল ভ্যালু পাঠাইছেন, ধরেন আপনার ইন্টিজার দেওয়ার কথা আপনি স্ট্রিং পাঠিয়েছেন, সে নিবে, সে রিটার্ন করে কি বলে ইনভ্যালিড টাইপ বা এরর দিয়ে শেষ করে দেয় না কমান্ডটা। সে এটাই কথা বলছে, একটা স্ট্যাটাস রিটার্ন করবে এবং যদি কোনো ভ্যালু থাকে ওইটাও কি করবে রিটার্ন করবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি এটা? The caller need to know nothing about how the system call is implemented. সোজা কথা, কিছুক্ষণ আগে বলছি স্ক্যানার সম্পর্কে আপনি কিছু জানেন? স্ক্যানারের পিছনে কয় হাজার লাইন অফ কোড আছে আমরা জানি না, কিন্তু আছে, তাহলে কাজ করতেছে এখানে। এটা এখানে বলা আছে যে আমরা আমাদের জানার দরকার নাই সে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু জানা কি দরকার আমি কি পাঠাইতে পারবো এবং সে আমাকে কি দিবে। অর্থাৎ আমার প্যারামিটারগুলো জানা লাগবে এবং তার রিটার্ন ভ্যালুটা জানা লাগবে। এটা এখানে লিখছে just needs to obey API and understand what OS will do as the result call. Most details of OS interface hidden from programmer by API, managed by runtime support library. অর্থাৎ এই যে কথা বলা আছে একটা টেবিল, সেটা একটা লাইব্রেরির মধ্যে বলা আছে এবং সে অপারেটিং সিস্টেমে মেনটেন করে। আমাদের জানার দরকার সে কিভাবে করতেছে। তো দেখেন ইন্টারফেসটা একটা উদাহরণ দিলাম। ইউজার অ্যাপ্লিকেশন বললো কোনো কিছু একটা ওপেন করেন, ওপেন একটা কমান্ড মনে করেন তার কাছে একটা কমান্ড আছে, আমাদের যেমন স্ক্যানার বা প্রিন্টএফ আছে, ফাইল ওপেন করার একটা কমান্ড আছে। ধরেন আমি একটা ফাইল সিলেক্ট করলাম, বললাম ওপেন। কীরকম? যেমন মনে করেন আমি যদি এটা রাইট ক্লিক করি, সবাই কি অপশান দেয়? একটা ওপেন অপশান দেয় না? ওপেন অপশান দিছে না? ধরেন আমি এই ওপেনটা কল দিছি, এ কি করা উচিত? ফাইলটা যেখানে আছে, আচ্ছা এটা কি আমার র্যামে আছে এখন? নাই। এই ফাইলটা এখন কই আছে? কোনো হার্ড ডিস্কে আছে, হার্ড ডিস্কের কোনো একটা জায়গায় আছে, কর্নারে আছে। আমি যখন ওপেনে ক্লিক করব তখন তার প্রথম কাজ কি? হার্ড ডিস্ক থেকে জিনিসটা খুঁজে র্যামে আনা, র্যাম থেকে সিপিইউতে এনে ওপেন করে আমাকে দেখানো। ঠিক তো? এর আগে আমি দেখতে পারবো না। এই কাজটা করে হচ্ছে ওই ওপেন এপিআই কল। সে ওপেন করলাম, সে কি করবে? হার্ড ডিস্কে খুঁজবে, খুঁজে নিয়ে র্যামে রাখবে, র্যাম থেকে সিপিইউতে আনবে। এই যে মাল্টিপল জিনিস হচ্ছে, মাল্টিপল স্টেপ হচ্ছে, এটা আমার জানার দরকার নেই কিভাবে হচ্ছে। আমি জাস্ট জানি যে কি এটা আমার ওপেন করতে হবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে এবং একটা কমান্ডের উদাহরণ দিচ্ছে এটাকে, যে আপনি দিলেন ইউজার মোডে আপনি আছেন, সেটা কার্নেল মোডে গেল, কোন একটা ইন্ডেক্সে খুঁজে পাইলো যে ওপেনের কমান্ডে কি কাজ করে, কারণ তার একটা টেবিল আছে, সে খুঁজে পেলো, সে ওপেনের কাজ করলো এবং রিটার্ন করে দিল। সেই রিটার্নটা কে দেখবে? ইউজার। আমি এক খুবই সিম্পলি বোঝানোর ট্রাই করতেছি, যদি না বোঝেন অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো না হয় বোঝানো যায় কিনা। সিস্টেম কল প্যারামিটার পাসিং। অফটেন, অনেকে অফেন বলেন, অনেকে অফটেন বলেন। এক্সটেন হচ্ছে ইউএস এর স্টাইল, অফেন হচ্ছে
বিডি চেস্ট, তো যেটা প্রেফার করে সমস্যা নেই। Often more information is required than simply identify of it. Simply identity of desired system. Exact type and amount of information vary according to OS and call. অর্থাৎ আপনি কি কল করতেছেন, ধরেন আপনি ওপেন করলে এক রকমের এক্সিকিউশন, ক্লোজ করলে এক রকমের এক্সিকিউশন, ইনপুটের জন্য এক রকমের এক্সিকিউশন, সেটা এখানে বলতেছে যে সিস্টেম কলের উপর ডিপেন্ড করে কি হয় আমাদের এগুলোর ডিফারেন্স হয় বা প্যারামিটারও কি হতে পারে, ডিফারেন্স হতে পারে। Three general methods used to pass parameters to the operating system. Simplest, pass the parameters in register. Microprocessor পড়ে আসছেন? Microprocessor কোর্স করেন? ডিপ্লোমা একটা ছিল। কোনো না কোনো সময় তো পড়ার কথা, মাইক্রোপ্রসেসর তো একটু জানার কথা। 8086 সম্পর্কে পড়া, হ্যাঁ 8086 এ কয়টা রেজিস্টার আছে না, x bx cx dx 16 বিটের রেজিস্টার আছে না, 16 আছে না, পড়ছিলেন তো? 16 বিট না 8 ছিল, 16 না 8 ছিল, আর 16 বিটের ছিল 32 বিটের জন্য bx ex এরকম ছিল, আমার কতটুকু মনে পড়ে। তো সেই সব রেজিস্টারগুলো কেন ইউজ করা হয়? ওইটাও কি এক টাইপের মেমোরি, কিন্তু ফাস্টার মেমোরি, র্যাম থেকেও ফাস্টার। ওইটা আমি কি করে স্টোর করে। এখন দেখেন আমরা যে প্যারামিটারগুলো পাস করি, প্যারামিটার কোনো প্রোগ্রাম পাস করবে, সেটা মেইনলি বেশিরভাগ সময় কোথায় স্টোর করা থাকে? রেজিস্টার, যাতে ফাস্ট সিপিইউ কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে, যখন লাগবে তখন নিয়ে আসবে। র্যামে থাকলে একটু টাইম লাগে, রেজিস্টারে থাকলে ওইটাও লাগে না। প্যারামিটার স্টোরড ইন ব্লক অর টেবিল ইন মেমোরি। আরেকটা হইতে পারে কি, যদি প্যারামিটার অনেক বেশি হয়, রেজিস্টার তো 16 বিটের, সেটা নিতে পারবে না, তাহলে কোথায় রাখতে হবে? র্যামের কোনো একটা কর্নারে রাখতে হবে। তো আমরা কি করতে পারি, কোনো একটা ব্লক অ্যালোকেট করে প্যারামিটার সবগুলো এখানে বসাতে পারি। অ্যান্ড অ্যাড্রেস অফ ব্লক পাসড অ্যাজ এ প্যারামিটার টু রেজিস্টার। তাহলে তাকে বুঝতে হবে না আবার, ধরেন র্যামের তো অনেক বড় জায়গা, মনে করেন 8 গিগাবাইটস অফ মেমোরি, বিশাল এটা। 8 গিগাবাইটস মানে কি, 8 ইনটু গিগাবাইট মানে কত, 10 টু দি পাওয়ার কত, গিগা মানে কত, 10 টু দি পাওয়ার 9 বাইট, আবার 8 দিয়ে গুণ করে, এতগুলো বিট মেমোরি আছে, খুঁজে পাইতে হবে না তারে আবু। তারও কি আছে, অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসগুলো কই স্টোর করা থাকে? রেজিস্টারে। কারণ আমি জানি না কি আছে, রেজিস্টার অ্যাড্রেস আছে, অ্যাড্রেসগুলো আমি তাকে খুঁজে বের করব। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ প্যারামিটার পাসিং। থার্ড আসুন, প্যারামিটার প্লেসড অর পুশড অনটু দ্য স্ট্যাক বাই দ্য প্রোগ্রাম এন্ড পপড অফ স্ট্যাক বাই দ্য অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম নিজে একটা স্ট্যাক বজায় রাখে, তার একটা নিজস্ব স্ট্যাক আছে, স্ট্যাক মেমোরির কোনো একটা কর্নারে থাকে, কেমন সে জায়গায় স্টোর করে একটা প্যারামিটার। মনে করেন আমার প্যারামিটারগুলো এমন যে আমার যখন যেটা লাগবে সেটা শুধু ইউজ করবো, আমার সবগুলো একসাথে দরকার নেই। সে একটা নিল, একটা ইউজ করে কমান্ডটা শেষ করলো, তারপর আরেকটাকে নিল, যখন যেটা লাগে। তো স্ট্যাকের মধ্যে কি করে পুশ এবং পপের মাধ্যমে কাজ করে। ব্লক এন্ড স্ট্যাক মেথডস ডু নট লিমিট দ্য নাম্বার অফ লেন্স প্যারামিটার বিং পাসড। স্ট্যাকের কোনো নির্দিষ্ট সাইজ নাই, যেহেতু আমার র্যামের মধ্যে স্টোর করা, র্যামেরও অনেক বিশাল সাইজ, তো আমি প্যারামিটার কি হবে না, কখনো লিমিট হবে না। তার বুঝতে পারছি? কিন্তু যদি রেজিস্টার বলি, রেজিস্টারে কিন্তু 16 বিট ফিক্স, এর থেকে বেশি আমি পাঠাতে পারবো না ইনফরমেশন তার কাছে। এই কারণে বাকি দুইটা মেথড বেশি ইউজফুল। কিন্তু যেগুলো সিম্পলেস্ট প্রোগ্রাম আছে, যেগুলো জাস্ট ছোট ছোট প্যারামিটার পাস করে, একটা বা দুইটা প্যারামিটার পাস করে, সেগুলো ইউজ করে রেজিস্টার ইউজ করে, এবং দেখবেন তাদের এক্সিকিউশন কিন্তু অনেক ফাস্ট। যেমন ধরেন আমি ধরেন একটা নর্মাল পেইন্ট ওপেন করলাম, এখানে পেইন্টটা খুবই ছোট সফটওয়্যার না, খুব তাড়াতাড়ি ওপেন হয়। কিন্তু যদি আপনি এখানে প্রিমিয়ার প্রো ওপেন করেন, আফটার ইফেক্ট ওপেন করেন, অনেকক্ষণ টাইম লাগে না। কারণ কি, এইগুলোর কারণে সে রেজিস্টারে রাখলে অনেক ফাস্ট পেতো, পারতেছে না, কোনো র্যামে কোনো একটা জায়গায় বা স্ট্যাকে রাখতে হয়েছে, আস্তে আস্তে একটা একটা নিয়ে কাজ করতেছে, ওই জন্য টাইমটা বেশি লাগে। যা বলছি ঠিক আছে, একটু দেখেন।
আচ্ছা বলেন তো, এই যে আমরা তখন বলতেছি সিস্টেম কলের কিছু জিনিসপাতি আছে, আর সিস্টেম কল এক্সিকিউশন কিভাবে হয় তার একটা প্রসেস লেখা আছে, থাকে কই? সেগুলো কি হার্ড ডিস্কে থাকে? র্যাম তো ভোলাটাইল, কারেন্ট গেলে গেছে সব কমান, কই থাকবে তাহলে? সিমোস ব্যাটারি আমাদের টাইম ঠিক করার জন্য ইউজ করা হয়, টাইমের জন্য লাগে, টাইমটা সেভ করে, টাইমের ইনফরমেশন আছে, অর্থাৎ তার একটা নিজস্ব ক্লক আছে যেটা সে মেনটেন করে। কোথায় থাকে স্যার সিস্টেম কলের কমান্ডগুলো? কই থাকে? রোম নাম শুনছেন? ROM, রিড অনলি মেমোরি। এটা কাজ কি? কোনোদিন জিজ্ঞেস করছেন কাউকে? এই যে সিস্টেম কল, বুটের ইনফরমেশন, বুট হইলে কি করতে হবে, কেমনে করতে হবে, এগুলো সব কই থাকে? রোমে বা রমে। কেমন? এটা বর্তমানে অনেক রকমের টেকনোলজি আছে, যেটা সব থেকে বেশি ইউজ করা হয় এটার ভার্সন হচ্ছে EPROM। EPROM করা হয়, এবং সেটা হচ্ছে মানে এখন যেটা আছে সেটা বেশিরভাগ সময় রিড অনলি হিসেবে কাজ করে, কিন্তু রাইটও করা যায়। ওয়ান টাইম রাইট না, কয়েকবার রাইট করা যায়, কিন্তু আগে যেগুলো রম ছিল সেগুলো ওয়ান টাইম রাইট ছিল, সেটার নাম হচ্ছে রিড অনলি। হ্যাঁ স্যার, খুব সম্ভবত বায়োস মাঝে মধ্যে আপনার আপডেট দেওয়ার সময় বর্তমানে এগুলো সকলে EPROM, অর্থাৎ আপনি রিরাইট করতে পারবেন। যখন বায়োস আপডেট দেওয়া হয় ওই রমের পুরাটা কি হয় আপনার আপডেট হয়, সেজন্য আপনার সিস্টেম মাঝে মধ্যে কি হয় গ্লিচ করতে পারে, বায়োস আপডেটের মধ্যে ঠিক হয়ে যায়। যেটা মাঝখানে হয়েছিল একটা উইন্ডোজের একটা আপডেটের মধ্যে হয়েছিল, যে কিছুক্ষণ পরে আপনার অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছিল। 10 ও 11 মনে হয় এক মাস আগে মনে হয় এটা আপডেট মানে একদম শেষ ফ্রাই হয়ে যায়। তো এটা আবার কি করা লাগে? বায়োস আপডেট দিয়ে ঠিক করা লাগে, মানে ঝামেলা আছে অনেক। গেল টাইপস অফ সিস্টেম কন্ট্রোল বা সিস্টেম কল কিছু আছে। ক্রিয়েট প্রসেস, টার্মিনেট প্রসেস, এন্ড, অ্যাবর্ট। এন্ড কি করে? শেষ করে। অ্যাবর্ট কি করে? কোন একটা এরর আসছে, হ্যান্ডেল করতে পারতেছি না, অ্যাবর্ট করে প্রোগ্রামটা বন্ধ করে দিব। করে এন্ড, কিন্তু অ্যাবনর্মালি। লোড, এক্সিকিউট। লোড করা মানে কি? আমার সেকেন্ডারি মেমোরি থেকে কোথায় নিয়ে আসা? প্রাইমারি মেমোরিতে নিয়ে আসা। এক্সিকিউট মানে সেটা কোথায় যাবে? সিপিইউতে যাবে বা রান করবে। গেট প্রসেস অ্যাট্রিবিউটস, সেট প্রসেস অ্যাট্রিবিউটস, এগুলো একটু পরে করবেন, এখন আসতেছে না। ওয়েট ফর টাইম, তারে এনে কথায় রাখছি আমি, তারে সিপিইউ দিতেছি না। ওয়েট ইভেন্ট, সিগন্যাল ইভেন্ট। ওয়েট ইভেন্ট হচ্ছে কোনো আইও এর জন্য বসে রয়েছে, অর্থাৎ ইনপুট আউটপুটের জন্য বসে রাখা। সিগন্যাল ইভেন্ট হচ্ছে ইন্টারাপ্টের জন্য সিপিইউ কে ইন্টারাপ্ট করা, যে আমার এখন কি লাগবে, কিবোর্ডের ইনপুট লাগবে বা মাউসের ইনপুট লাগবে এটসেট্রা। অ্যালোকেট এন্ড ফ্রি মেমোরি। আচ্ছা, অ্যালোকেট এন্ড ফ্রি মেমোরি, আপনারা পয়েন্টার নিয়ে যদি একটু কাজ করেন বা মেমোরি অ্যালোকেশন নিয়ে, সেখানে কিছু ছিল, কমান্ড ছিল, অ্যালক, ম্যালক, কিছু ফাংশন ছিল, যেগুলো দিয়ে কি করা যায়, কত বাইট বা কত চাঙ্ক অফ মেমোরি লাগবে এটা আমি স্পেসিফাই করে অ্যালোকেট করি। এবং যখন প্রোগ্রাম বা ফাংশনটা শেষ হয় নিচে একটা ফ্রি লেখা থাকে, ফ্রি কমান্ড থাকে, যেটা কি করে সিস্টেম থেকে ওটাকে ছেড়ে দেয় যে আমি এটা ইউজ করতেছি না। ওই কাজগুলো কি করে অপারেটিং সিস্টেম করে থাকে। ডাম্প মেমোরি ফিডর, ধরেন ওই চাঙ্ক অফ মেমোরিতে এমন কিছু আছে কোনো কারণে কারাপ্ট হয়ে গেছে, আমার যে ডেটাটা দিচ্ছে সেটা আমার জন্য কিনা কাজের না, ইরর দিচ্ছে, তখন সে কি করে ডাম্প করে দেয়, সে ছেড়ে দেয়, এটা কাজের না, এটা ফেলাও, এই চাঙ্ক অফ মেমোরি ফেলাও, এখানে আমি কাজ করতে পারতেছি না। ডিবাগার, ডিবাগার ফর ডিটারমাইনিং বাগস, সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন। কখনো ডিবাগার ইউজ করছেন বা ডিবাগ করছেন? কোড কোড ডিবাগ করা মানে কি বলেন তো একটু? কোডের এররগুলো এই বাগকে খুঁজে বের করা। বাগ কি? আপনার কোড ঠিক আছে, কিন্তু আপনি যেটা চাচ্ছেন ওইটা হচ্ছে না, কোনো একটা সমস্যা করতেছেন বা কোনো একটা কমান্ড আপনি কি করছেন, ভুল করছেন, যার কারণে ইরর আসতেছে বা আপনার ডিজায়ার্ড আউটপুট আসতেছে না। যেমন অনেক সময় হতে পারে। ডিবাগ করা মানে হচ্ছে আপনি এটা খুঁজে বের করবেন। এখন ডিবাগ করার ওয়েটা কি? প্রতি লাইন বাই লাইন কি করতেছে এটা বোঝা, এটা ছাড়া ওয়ে নেই। প্রতি লাইন চেক করবেন, এখানে হয় আপনি কমা দিতে ভুলে গেছেন, অথবা কিছু একটা ইকুয়াল প্লাসের জায়গায় ম্যানেজ দিয়ে দিয়েছেন, কিছু একটা ভুল করছে, এটাই ডিবাগ করা।
বর্তমানে আইডিগুলো তো ডিবাগের জন্য অনেক ধরনের আছে আছে আপনার ব্রেক পয়েন্ট দিয়ে দিবেন ডিবাগ করে যাবে অথবা আমরা যেটা বেশিরভাগ করি এখানে প্রতিটা লাইনের পর একটা প্রিন্টেড লাগাই এই লাইনের পরে আমার প্যারামিটারের ভ্যালু কি আছে কি স্টোর করছে প্রিন্টএফ চালালে কিছুক্ষণ পরে বোঝা যাবে আচ্ছা এই লাইনের প্রিন্টের সমস্যা হয়ে প্রিন্টটা পাইনি এই কারণে আমার কি হয় নাই হওয়ার কথা ছিল এর ভিতরে এই ভিতরে ঢুকার কথা ছিল ঢুকে নেই কোনো একটা কন্ডিশন আমি কি করছি ইরর করছি বুঝা গেছে আর বলছে লক্স ফর ম্যানেজিং অ্যাক্সেস টু শেয়ার ডেটা বিটুইন প্রসেসেস কোনো ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম কমিউনিকেশন করে প্রসেসটা নিজেদের মধ্যে কারণ একটা প্রসেস যদি কোনো মেমোরি চাঙ্ক নিজের জন্য অ্যালোকেট করে থাকে অন্য কোনো প্রসেস ওখানে হাত দিতে পারবে না এটা লক সিস্টেম এবং এটা একটা কথা আছে এখানে ডেডলক বলে একটা কথা আছে যদি মাল্টিপল প্রসেস একই জায়গায় অ্যালোকেট করে বসে থাকে ডেটা নেওয়ার জন্য বা ডেটা আনা নেওয়া করার জন্য তাদের নিজেদের মধ্যে মারামারি লেগে বন্ধ হয়ে যাবে সোজা কথা ডেডলক সিস্টেম হচ্ছে ওই রকম একই টাইমে দুইজনকে কনকারেন্ট অ্যাক্সেস দিয়ে দেওয়া সে আপডেট করে ফেলে একজন আরেকজন ইউজ করতে পারে না এটা না করার জন্য এই লক আছে অর্থাৎ কোনো প্রসেস যদি ওই মেমোরিটাকে অ্যালোকেট করে বা ওই জায়গাটাকে বা ওই সিপিইউটাকে অ্যালোকেট করে অন্য কেউ ওইটাকে অ্যালোকেট করতে পারবে না এটাই লক সিস্টেম এটাও আছে সামনে পড়বো মেমোরি ম্যানেজমেন্টে গিয়ে পড়বো ফাইল ম্যানেজমেন্টে কি আছে create file delete file open close read write reposition get and set একটা কারণ আপনার এই মেমোরি অ্যালোকেশন জিনিসটা একটু মানে সেন্সিটিভ জিনিসটা অবশ্যই আমরা আমাদের চোখে জিনিসটা প্রিয় করতে চাই কিন্তু যেটা বিহাইন্ড দ্য সিন হচ্ছে যদি একটু মিশ হয় তাহলে সিস্টেম এটা সিপিইউ সমস্যা না আপনার সিস্টেম যাবে না তারপর হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট ডিভাইসেস ফাইল ম্যানেজমেন্ট মতো আমরা ডিভাইসের ড্রাইভার করছিলাম অনেকগুলো ইন্ট্রো সাইডে একটা আছে ডিভাইস ড্রাইভারের ইউএসবি ড্রাইভার আর আপনার গ্রাফিক্স ড্রাইভার এরকম অনেকগুলো ড্রাইভার ছিল ফিগারটা দেখলে বুঝবেন ওদেরও ম্যানেজমেন্ট করা লাগে ওদেরও নিজস্ব কি আছে প্রতিটা ডিভাইস ড্রাইভারের আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে ওটার মাধ্যমে এটা ম্যানেজ হয়ে থাকে সাধারণত এরকম আরও জিনিসপাতি আছে একটু পড়বেন পরে যাই এখানে কিছু কলের কথা বলা আছে একটু দেখেন এগুলো সবগুলো সিএমডিতে রান হয় না এগুলো কিন্তু সিতে রান করা যায় সি যখন কম্পাইল করবেন তখন এগুলো রান হয় যেমন এখানে একটা কল দেখাই এটা ইউজ করছেন এই চারটা ফাইল সিস্টেম নিয়ে কাজ করছেন কেউ সিতে এটা করা যায় সিতে ফাইল সিতেও করা যায় সি প্লাস প্লাসও করা যায় কিন্তু সিতে এগুলো দিতেন যে ক্রিয়েট ফাইল ফাইলের নেম দিয়ে দিলে সে ক্রিয়েট করে যখন রিড ফাইল দিবে শুধু শুধু রিড করে সে কিছু করতে পারে ফাইলের লাইন বাই লাইন কি আছে ওই ফাইলের মধ্যে সে রিড করতে পারে যদি রাইট ফাইল দেন আপনি রিড করতে পারবেন শুধু রাইট করতে পারবেন আর হচ্ছে ক্লোজ আসছে বন্ধ করে দিবেন আমি ফাইলটাকে অফ করে দিলাম ফাইলটা লাইন থেকে ছেড়ে দিবেন এরকম অনেকগুলো কমান্ড আছে তার করেসপন্ডিং ইউনিক্স কমান্ড আছে ইউনিক্স কমান্ডগুলো বেশিরভাগ দেখা যায় কারণ হচ্ছে দেখতে ছোট এবং ইউজফুল বেশি এবং ইউজফুল বেশি না দুটোটাই সেম কাজ করে কিন্তু কথা হচ্ছে দেখতে ছোট আমার মনে হয় যে মনে থাকে বেশি এগুলো কিছু এক্সাম্পল কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম স্ক্যানএফ প্রিন্টএফের কথা দেখেন প্রিন্টএফ কি করছে প্রিন্ট করার জন্য বলছে এখন প্রিন্টএফ আসলেই কি করে আপনার সিএমডিতে কিছু একটা রাইট করে না অর্থাৎ মনে করেন আপনি এখানে লিখলেন প্রিন্টএফ গ্রিটিংস তাহলে সিএমডিতে কি লেখা উঠবে গ্রিটিংস লেখা উঠবে না তাহলে সিস্টেমের রেসপেক্টে আসলে হচ্ছে রাইট সিস্টেমের রেসপেক্টে কি হচ্ছে রাইট সেজন্য সে যখন ইউজার মধ্যে কারণের মধ্যে আছে সে কাকে খুঁজে বের করছে রাইট কমান্ডকে খুঁজে বের করছে এবং রাইট করছে তাকে ফেরত পাঠিয়ে দিলে তোমার কাজ পেয়ে গেছে সে কি করলো রিটার্ন করবে না সাকসেসফুল বা কোনো একটা এমন ভাবে রিটার্ন করবে সে বুঝবে যে কাজটা হয়েছে কোনো এরর আসে নাই ঠিক আছে লিঙ্কানসের লোডার্স কি জিনিস একটু পরে নিয়ে জিনিসটা একটু নিজেরা বলো বুঝাচ্ছি
বুঝছেন? পরে একটু মনে করেন আপনি হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম লিখলেন, দেখতে কিরকম হবে? উপরে একটা কি থাকবে, ইনক্লুড stdio.h থাকবে না, এরপরে ইন্ট নেম, ফার্স্ট ব্র্যাকেট থাকলো, শেষ করলো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো, ইন্টার হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন রিটার্ন 0 সেমিকোলন, শেষ। রিটার্ন 0 না দিলেও কোনো সমস্যা নেই। এরকম একটা প্রোগ্রাম কেমন? stdio.h টা কি? stdio.h ফাইলটা কি? এটা ফাইল কোথায় আছে? সিএল লাইব্রেরির মধ্যে আছে, লেখা আছে কেমন? প্রথমে দেখেন, আপনি যখন কম্পাইলার আপনি যখন বিল্ড এন্ড রানে ক্লিক করলেন বা বিল্ড এন্ড ক্লিক করলেন, সেটা কি করে? প্রথমে সোর্স কোডটাকে মেশিন কোডে কনভার্ট করার ট্রাই করে। কোন এরর থাকলে করবে না, যদি এরর না থাকে তাহলে কি করবে? করবে। Source code compiled into object files designed to be loaded into any physical memory location relocatable object file. যখন একটা সি প্রোগ্রামটা আপনি রান করেন, দুইটা ফাইল হয়, একটা .o এক্সটেনশনে থাকে, একটা .exe এক্সটেনশনে থাকে। কেমন? ও হচ্ছে অবজেক্ট ফাইল, যেটাকে কি করতে পারে? শিফট করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, সেজন্য এটাকে বলা হয় রিলোকেটেবল অবজেক্ট ফাইল। ঠিক আছে, এরপর আসি, লিঙ্কার্স কম্বাইন দিস ইনটু সিঙ্গেল বাইনারি এক্সিকিউটেবল ফাইল অলসো ব্রিংস ইন লাইব্রেরি। ওই যে stdio.h টাকে আপনি লিখছিলেন না, এই লিঙ্কারের কাজ হচ্ছে ওই লাইব্রেরির মধ্যে এটার যেটা ডেফিনেশন লেখা আছে সেগুলো নিয়ে আসা, সেগুলো কি করে? লিঙ্ক করে বা নিয়ে আসে, তাই এটাকে লিঙ্কার বলা হয়। লিঙ্কারের কাজ কি? লিঙ্ক করা। কার সাথে? ওই ইনক্লুডের মধ্যে যা লিখছেন, লাইব্রেরিগুলোকে যেগুলোকে লিখছেন, ওগুলো কি করে? আনে নিয়ে এসে আপনার এই ফাইলের সাথে লিঙ্ক করে। তারপর সেটা কি করে? একটা বাইনারি এক্সিকিউটেবল ফাইল বা .exe ফাইলে কনভার্ট করে। ঠিক আছে, তাহলে আপনার দুইটা ফাইল হলো, একটা .o ফাইল আর একটা .exe ফাইল। .o ফাইলে শুধুমাত্র অবজেক্টে আছে, সেখানে কোনো কি নাই, লাইব্রেরির কোনো লিঙ্ক নাই। কিন্তু .exe যেটা, সেটাতে অবশ্যই কি আছে? আপনার যে লাইব্রেরিটা বলছিলেন তাকেও লিঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে, এবার আসেন, প্রোগ্রাম রিসাইডস অন সেকেন্ডারি স্টোরেজ অ্যাজ বাইনারি এক্সিকিউটেবল। আপনি যখন এক্সিকিউট বিল্ডে ক্লিক করছেন, এগুলো স্টোর হয়েছে কোথায়? এটা ফাইল .o ফাইল .exe ফাইল কোথায় সেভ হয়? আপনার স্টোরেজের কোন একটা জায়গায়, মনে করেন ডি ড্রাইভের কোন একটা ফোল্ডারের ভিতরে আপনি সেভ করে রাখছেন, যে ল্যাব 1 বা ল্যাব সামথিং দিয়ে একটা ফোল্ডারের ভিতরে রাখছেন। এটা কই? সেকেন্ডারি মেমোরিতে, র্যামে নাই এখন। তারপর must be brought into memory by loader to be executed। যখন আপনি রানে ক্লিক করেন, সেকেন্ডারি মেমোরি থেকে কই আসবে? র্যামে আসবে। তাহলে তো এক্সিকিউট হবে, তাহলে তো পসিবল না। তাহলে আনলো কে আনে? লোডারে আনে। কে আনে? তাহলে লোডারের কাজ কি? আমার সেকেন্ডারি মেমোরি থেকে কই নিয়ে আসা? প্রাইমারি মেমোরিতে নিয়ে আসা। লিঙ্কারের কাজ কি? আপনার বাইনারি এক্সিকিউটেবল ফাইলের সাথে লাইব্রেরি ফাংশনগুলোকে কি করা? ইনকর্পোরেট করা বা লিঙ্ক করা। বুঝা গেছে? নাম দুইটা থেকে মনে রাখা সব পসিবল। লোডার লোড করে কোথা থেকে কোথায়? সেকেন্ডারি থেকে প্রাইমারি। আমার লিঙ্কার কি করে? লিঙ্ক করে কাকে? লাইব্রেরি ফাংশনের সাথে আপনার বাইনারি এক্সিকিউটেবলকে। ঠিক আছে, relocation assigns final address to program parts and adjusts code and data to in program to match those addresses। আপনার প্রোগ্রাম বিশাল না, র্যামে যখন আসে সে অনেকগুলো জায়গা অ্যালোকেট করবে না। এমনও হতে পারে সে প্রথম 10 কেবি পাইলো, তারপর 10 কেবি থেকে আগে থেকে অ্যালোকেট করা। তখন সে চাঙ্কে চাঙ্কে ভাবে যে কিছুটা এখানে আছে, কিছুটা আরেক জায়গায় আছে। তো পরের অংশটা কোথায় তার থেকে জানা লাগবে না, তার থেকে জানা লাগবে। এই জন্য সে কি করে? অ্যাড্রেস থেকে প্রতিটা অ্যাড্রেসকে একটা অ্যাড্রেস ফাইলে রাখে, যে এই পুরাটা প্রোগ্রাম এই অ্যাড্রেসে আছে এবং এক্সিকিউশনটা এভাবে হবে। মডার্ন জেনারেল পারপাস সিস্টেম ডোন্ট লিঙ্ক লাইব্রেরিজ টু এক্সিকিউটেবলস।
বর্তমান যে ফাইলগুলো ওগুলো কি করে না, তোমার লিঙ্কার ইউজ করে না, রেদার তারা ইউজ করেছে ডিএলএল ফাইল উইন্ডোজের জন্য। কারণ আপনাদের দেখাই ডিএলএল ফাইলগুলো, কখনো কোনো ফাইলকে ক্র্যাক করছেন কোনো সফটওয়্যারকে, সে একটা ডিএলএল ফাইল থাকে, এটা কপি করে কই আনা লাগে, সি ড্রাইভে আনা লাগে। যেমন মনে করেন একটা উইন্ডোজ ফোল্ডার আছে, একটা উইন্ডোজ না সিস্টেম 32-তে ঢুক, এখানে নাই, এই দেখেন এক্সটেনশনটা পড়ে অর্থাৎ লিঙ্কার এত কাজকে না করার জন্য এটা কি করছে, আলাদা ডিএলএল ফাইল রাখছে যেখানে সবগুলো লেখা আছে। উইন্ডোজ সবসময় চলবে, উইন্ডোজ যদি যান আপনি টাস্ক ম্যানেজারে যদি যান এগুলো দেখবেন রান হচ্ছে, প্রসেসের মধ্যে রান হয়। এখানে যান দেখেন এগুলো সার্ভিসগুলো রান করতেছে, সে এগুলো একটা ডিএলএল ফাইল যেগুলো রান হচ্ছে। যেমন এখানে দেখেন আমি বলছিলাম মাল্টিপল প্রসেস রান হয় একটা সফটওয়্যারের জন্য। গুগল ক্রোমে কয়টা প্রসেস দেখেন, মাল্টিপল প্রসেস রান হয়, অর্থাৎ একটা সফটওয়্যারকে রান করার জন্য সে মাল্টিপল ভাগে ভাগ হয়ে যায়। এজের দেখেন কয়টা আছে এবং অনেকগুলো ভাগে ভাগ করা, এখানে যান এগুলো মাল্টিপল ভাগে ভাগ হয়ে যায়। দেখেন দেখেন এরা কি করতেছে, অন আছে কিন্তু সাসপেন্ড করে দেয়, তাকে সিপি ইউজ করতে দেওয়া হচ্ছে না। এগুলো সাইমultaneously ইউজ করতেছে, কিছুক্ষণ একে দিচ্ছে কিছুক্ষণ আরেকজনকে দিচ্ছে, এগুলোর অ্যালগরিদম আছে, সামনে পড়বো। তো dynamically linked libraries or DLL are loaded as needed, shared by all that use the same version of that library once. অর্থাৎ ডিএলএল ফাইল একবারেই লোড হয়, যার যেটা লাগবে সেটা ইউজ করে। Object executive files have standard formats so operating system knows how to load and start them. উইন্ডোজের জন্য যেভাবে এক্সিকিউটেবল ফাইল ওপেন হয় ম্যাকওএস এ হয় না, ম্যাকওএস এ .dmg ফাইল ওপেন হয়, .exe ফাইল ওপেন করতে পারে না, কারণ exe ফাইল শুধুমাত্র উইন্ডোজের জন্যই লেখা এবং উইন্ডোজে পারে তাকে লোড করতে এবং স্টার্ট করতে বা রান করতে। কিন্তু যখন আপনি ওখানে যাবেন ম্যাকওএসে যাবেন তখন ডিএমজি ফাইল লাগে, কেমন মানে এক্সটেনশনগুলো ভিন্ন, এক্সটেনশন অনুযায়ী তাদের মধ্যে কমিউনিকেশন আর রাইটিংটাও ভিন্ন হয়ে থাকে। এটা একটা উদাহরণ দিল, আমি যা বলছি এখানে তাই আছে। হ্যাঁ দেখেন দুইটা জিনিস আছে, অবজেক্ট ফাইল আদার অবজেক্ট ফাইল। তাই এটা করতে গিয়ে আসলে আপনার যে .h দিয়ে যেগুলোকে আপনি ইনক্লুড করছেন সবগুলো এখানের মধ্যে লেখা আছে, অন্যান্য অবজেক্ট ফাইলে লেখা আছে। সেই লিঙ্কটা এডিট করে লিঙ্ক করে এবং সেটাকে এক্সিকিউট হিসেবে কনভার্ট করে। বুঝা গেছে? এগুলো দেখতে পারেন, যেমন আগের যে ভেরিয়েশন সেগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর বানানো, যেমন ইউনিক্স, কিন্তু বর্তমানে যেগুলো সবগুলো কিসের উপর বানানো, সি++ এর উপর। উইন্ডোজে তো অনলি এখন শুধু জাস্ট অ্যাসেম্বলি থেকে কম্পাইল করতে এই .o টা মানে মেইন .o ফাইলটা দেখা যাচ্ছে, মানে exe ফাইল তো এটা পরবর্তীতে ক্রিয়েট করা না না একসাথে ক্রিয়েট। আপনি কোড ব্লকসে একটা রান করে দেখিয়ে দুইটা ফাইল ক্রিয়েট হয় কিনা ফোল্ডারে গিয়ে, দুইটা এডিট করতে পারবেন না। ও ফাইলের জন্য আপনার আলাদা রিডার লাগবে, ও ফাইল আপনি নোটপ্যাডে ওপেন করতে পারবেন না। না আমার তো এই .o দিয়ে সেটা রেডি করতে বুঝিনি, মানে এই এটা বাদ না .o ফাইল দিয়ে সোজা মানে এক্সিকিউটেবল রেডি করতে, মানে এর বাইরে তো ওটা ওইখানে লাগে। উইন্ডোজের মধ্যে আপনি যখনই কম্পাইল দেন তোমরা একসাথে করে দেন, একসাথে হয়ে যায়, ওইটাই হচ্ছে কথা। লিনাক্সের মধ্যে আপনাকে অতটুক মানে অতটুক আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে আপনি এক অবজেক্ট বানান, অবজেক্ট থেকে এক্সিকিউটেবল বানান, ওটা আপনাকে অতটুক ফ্রিডমটা দিচ্ছে। উইন্ডোজ এটা দেওয়ার দরকার, উইন্ডোজ জানা যে আপনি চাইতেছেন এক্সিকিউট করতে, তাহলে এক্সিকিউটই করে, আপনার জানার দরকার। একটা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার সিম্বলের মধ্যে MS-DOS শুধুমাত্র একটা কার্নেল আছে, কিছু নেই। ইউনিক্স হালকা পাতলা কমান্ডের একটু মিক্সচার আছে, লেয়ার। আরেকটা হচ্ছে
মাইক্রো কার্নেল বা ম্যাক ওএস যেটা আপনারা ইউজ করেন বা ম্যাকিনটশ ওএস সেটা হচ্ছে মাইক্রো কার্নেল, এবং আমরা যেটা উইন্ডোজ ইউজ করি সেটা হচ্ছে লেয়ার্ড অনেকটা, অর্থাৎ আপনাকে বাধা দিয়ে রেখে দিচ্ছে, আপনি এটা ইউজ করতে পারবেন, বাকিগুলো আমরা দেখে নিব। তারপর আসি মনোলিথিক স্ট্রাকচার। মনোলিথিক মানে একটাই, আর কিছু নেই। মনো মানে কি? ওয়ান, সিঙ্গেল। Limited by hardware functionality, the original Unix operating system had limited structure. Unix হচ্ছে সিম্পলি জাস্ট হার্ডওয়্যার ইউজ করার জন্য, অন্য কিছু করার দরকার নেই। আমরা যে এত গান শুনতেছি, এত কিছু করতেছি, ইউনিক্সে কিছুই করা যায় না। ইউনিক্সে কোনো অ্যাপ্লিকেশন নেই। ইউনিক্সে কি করে, আপনার একটা CLI আছে, কমান্ড দিবেন, কমান্ডের কাজ আপনি দেখবেন, ফাইল আসবে, স্টোর করতে পারবেন, ম্যানিপুলেট করতে পারবেন ইত্যাদি, এরকম। আর কিছুই করা যায় না। Unix OS consists of two separable parts, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম আর একটা হচ্ছে কার্নেল। ইউনিক্সটা হচ্ছে নিজের কার্নেল, সিস্টেম প্রোগ্রাম কিছু আছে কিন্তু সেটা আপনাকে ওপেন করতে দেয়, অর্থাৎ আপনার মনে UI consists of everything below the system call interface and above the physical hardware. কার্নেলটা কি? আমরা যে অপারেটিং সিস্টেম এতক্ষণ ধরে করতে হয় সেটাই কার্নেল মেইনলি। আপনার হার্ডওয়্যার উপরে বসে আছে, আপনি কোথায় কল দিবেন, সে হার্ডওয়্যার থেকে এনে আপনাকে বুঝাই দিবে, মাঝখানে কিছু নাই, অর্থাৎ আপনি ডিরেক্টলি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারতেছেন বসে। Provide the file system, CPU scheduling, memory management and other operating system functions, a large number of functions for one level. অর্থাৎ অপারেটিং সিস্টেম যা করে ওই কার্নেলে বসে আপনি সবকিছু করতে পারবেন, সবকিছু আপনি হ্যান্ডেল করবেন বসে বসে। তো এটা মেইনলি এখন ইউজ করা হয় না একটাই কারণে, এটা অতিরিক্ত কঠিন। একটা প্রসেসকে হ্যান্ডেল করা বা একটা প্রসেসকে ধরে ধরে মেমোরি রিসোর্স অ্যালোকেট করা এটা অতিরিক্ত কঠিন, সেজন্য এটা বর্তমানে ইউজ করা হয় না। ট্রেডিশনাল যেটা ইউনিক সিস্টেম আছে দেখতে অনেকটা এরকম, সবগুলো এখানে, সব যা করছে তখন সব এখানে আছে, সে ডিরেক্ট কন্ট্রোল করে। আর আমরা উপরে বসে বসে কমান্ড, একটা শেল থাকে, শেলের মধ্যে বসে বসে কমান্ড দিব, ওই কমান্ডটা এক্সিকিউট হবে কার উপর? ডাইরেক্ট হার্ডওয়্যারের উপর। স্যার এটা তো মূলত প্রয়োজন হচ্ছে যেহেতু লিনাক্স করা হয়েছে এই কারণে, এটাই তো শুরুতে বললাম, ইউনিক্স অতিরিক্ত কঠিন, ইউনিক্স নিয়ে কাজ করা অতিরিক্ত কঠিন, ওই কারণে ইউনিক্স এখন ইউজ করা হয় না। লিনাক্স এর উপর একটা ইউজার ইন্টারফেস আনে বসে, যার কারণে ইউজ করা মজা, ইউজ করতে পারি। সে জাস্ট ইউনিক্সকে একটা নতুন মোড়কে এনে আপনার কাছে বসাই দিচ্ছে। আর উইন্ডোজ হচ্ছে এই পুরা জিনিসটাকে মোড়াই এক জায়গায় রেখে দিচ্ছে যে আপনার দেখার কথা। আর ম্যাকও কাইন্ড অফ সেম, কিন্তু একটু সিকিউরিটি বেশি, একটু ডিফারেন্টলি ইমপ্লিমেন্ট করা। লিনাক্স যেটা সিস্টেম সেটা দেখতে এরকম, মডিউলার ডিজাইন, সিঙ্গেল ডিজাইনে সব কিছু। কিছু সিস্টেম কল ইন্টারফেস আছে, ওর কাছে ছিল না, কোন ইন্টারফেস নেই, যারা কাজ কমান্ড দিবেন, সেলে কমান্ড দিবেন, কাজ করবেন। এর কাছে কি আছে? একটা সিস্টেম কল ইন্টারফেস আছে। উপরে কি আছে? অ্যাপ্লিকেশন থাকবে কিছু, যেমন আমাদের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, মনে করেন লিনাক্সে আপনার আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ওপেন করা যায়, ধরেন ফায়ারফক্স, ক্রোম। লিনাক্স সিস্টেম কেউ ইউজ করেন বা দেখে থাকেন, দেখবেন তাদের সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে, যেগুলো কি করে সিস্টেম কল করবে, এবং সিস্টেম কলগুলো বাকি জিনিসপাতি হ্যান্ডেল করবে অপারেটিং সিস্টেম। অর্থাৎ লিনাক্স হচ্ছে মেইনলি এই জিনিসটা, এবং সে কমিউনিকেট করে হার্ডওয়্যারের সাথে। স্যার এখানে ক্যারেক্টার ডিভাইসেস থেকে ক্যারেক্টার ডিভাইসেস ক্যারেক্টার ডিভাইসেস আমি বুঝাই না, দেখতে হবে, সত্যি জানি না, বাকিগুলো জানি, এটা জানি না, দেখে জানাবো। ক্যারেক্টার ডিভাইসেস দেখে জানাতে হবে। এরপর আসেন লেয়ার্ড অ্যাপ্রোচ, হাইড করা। লেয়ার্ড অ্যাপ্রোচ কি? এগুলো কি থাকবে? হাইড করা থাকবে, মাল্টিপল লেয়ারে ডিভাইড করা থাকবে। The operating system is divided into a number of layers or levels, each built on top of lower levels. The bottom layer, layer 0, is the hardware, and the highest layer is the user interface. যেমন উইন্ডোজ, কিছু না প্রসেসগুলো দেখলাম না, রান করতেছে, আমার জানা দরকার নেই, সে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতেছে, রিসোর্স আমাকে দিচ্ছে, আমি ইউজও করতে পারতেছি, কিন্তু আমরা জানি না সেটা কিভাবে হচ্ছে, আমার জানার দরকার নাই। আপনি হ্যান্ডেলও করতে পারবেন না, ওই প্রসেসগুলোকে আপনি হাতও দিতে পারবেন, এমন অবস্থা।
জানেন যে প্রসেস আছে কিন্তু হাত দিতে পারবেন না, কিন্তু লিনাক্স হচ্ছে আপনি হাত দিতে পারবেন। লিনাক্সে এটুকু আপনার কাছে কি আছে, আপনার কাছে অ্যাক্সেসিবিলিটি আছে। With modularity, layers are selected such that each user's function and services on only lower level layers. এখানের মধ্যে layer n -1 ইউজ করতে পারবে। layer n-1 কখনো layer n এর কমান্ড ইউজ করতে পারবে না। সে কখনো কি করতে পারে না, হায়ার লেভেল অথরিটিকে অ্যাক্সেস করতে পারে না। কিন্তু যদি এখানে আসেন মনোলিথিক বা এই ডিজাইনে এই করতে পারে, কল করতে পারে। এই লিনাক্স সিস্টেম ওই জন্য আপনাকে এত ইউজফুল বা আপনাদের ইউজ কেস এত বেশি থাকে। তারপর আসেন মাইক্রোকার্নেল। Moves as mass from the kernel into user space. Mac is an example of microkernel. Mac OS X kernel Darwin developed procedure partly based on Mac. Mac হচ্ছে একটা সিস্টেম, ম্যাক রকমের সিস্টেম যেটার উপরে যেটা ডিজাইন করছে নিয়ে আলাদা একটা সিস্টেম, অর্থাৎ লেয়ার্ড অ্যাপ্রোচ না, আমাদের আবার কি বলবো লিনাক্সের মতো একটা সিঙ্গেল স্ট্রাকচারের উপর বিল্ড না, এটা একটু ডিফারেন্ট। সেটা ডিজাইন করছিল হচ্ছে ম্যাক ওএস, অর্থাৎ যেটা অ্যাপেলের যে কোম্পানিটা আছে ওইটাই ডিজাইন করছিল। স্যার এটা কিছুটা আপনার ইউনিক্সের উপর বেসড স্টার্টিং পয়েন্ট আছে। ইউনিক্স লাগবে, ইউনিক্স কার্নেল ছাড়া আপনি কিভাবে বিল্ড করবেন, কার্নেলের কাছে আছে কিন্তু ডিফারেন্ট, অ্যাপ্রোচটা ডিফারেন্ট। উইন্ডোজের মধ্যে কি ছিল, লেয়ার করা ছিল, যে মাল্টিপল লেয়ার আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন না, নিচে বেশি লেয়ার, বেশি নিচে লেয়ারকে অ্যাক্সেস করতে পারবেন না। ম্যাকওএস একটু ডিফারেন্ট, ও সিস্টেমের উপর সেরকম টলারেন্স দিয়ে রাখছে কিন্তু একটু ভিন্ন, অ্যাপ্রোচটা ভিন্ন। বেনিফিট কি, ইজিয়ার টু এক্সটেন্ড এ মাইক্রোকার্নেল, সে মাল্টিপল আকারে ভাগ করছে কাজকে। ইজিয়ার টু পোর্ট দ্য অপারেটিং সিস্টেম টু নিউ আর্কিটেকচার, নতুন আর্কিটেকচারও আমরা কি করতে পারি, ইউজারে নিতে পারি, মানে নর্মালি নেওয়া যায়। মোর রিলায়েবল, কারণ কার্নেল মোডে তেমন পোর্ট নাই। সিকিউরিটি বেশি, কারণ কার্নেল অ্যাক্সেস করতে পারে না। Demerits performance overhead of user space to kernel space communication, এই অতিরিক্ত বেশি ইউজ করে। আমাদের যে ডুয়েল মোড কাজ ছিল না, যে ইউজার থেকে কার্নেলে যাচ্ছে কিছুক্ষণ, কার্নেল থেকে আবার ইউজারে আসতেছে, ম্যাক এটা সব থেকে বেশি ইউজ করে। এই কারণে ম্যাকের মতো ওভারহেড দেখা যায়, অর্থাৎ বেশি অ্যাক্সেস দেখা যায়। মাইক্রোকার্নেলের জিনিসটা অনেকটা এরকম, সে প্রতিটাকে আলাদা আলাদা কাজে ভাগ করে রাখছে, আলাদা আলাদা সিস্টেম রান করতেছে তার জন্য, যখন যা লাগবে আমি সেটা ইউজ করি। কিন্তু আগের অপারেটিং সিস্টেমের মধ্যে সবগুলো একজনের ধরে রাখছিল। মাইক্রোকার্নেলে হচ্ছে ছোট ছোট অংশে ভাগ করা, এক একটা অংশ এক একটা কাজ করতেছে, এটাই হচ্ছে ডিফারেন্স। চোদ্দ পেজ আছে, কানে পড়া শেষ করতে পারি। আমার হয়তো আর বেশি হলে 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। আর যদি ব্রেক দিতে বলেন আমি 10 মিনিট পরে এসে আবার 20 মিনিটটাই নিব। তাহলে ঘুরে আসতে ওইটা দিলাম, ঘুরে এসে আবার আমাকে। এরপর আসেন LKM বা মডিউলস। Many operating system implement loadable kernel modules. কিছুক্ষণ আগে কার্নেল সবগুলো কিছু একসাথে ওপেন ছিল মাইক্রোকার্নেলে, আমার যখন যা লাগবে আমি তাকে কল দিব। এখানের ক্ষেত্রে LKM এর মধ্যে যে কার্নেলটাকে লাগবে তাকে লোড করা লাগে, তারপর কাজ করতে পারে, সেটাও আগে থেকে কি থাকে না, এক্সিকিউটর অবস্থায় থাকবে না। Uses object oriented approach, each more component is separate, each talks to each other over known interface, it is loadable as needed within the kernel. আমার যখন যা লাগবে আমি তারই লোড করব, তার সাথে কমিউনিকেট করব। মনে করেন আমার 3টা কার্নেল লাগতেছে, মনে করেন ফাইল ম্যানেজমেন্টের কার্নেল লাগবে, আমার সিপিইউ শিডিউলের কার্নেল লাগবে, শুধু সেদিকেই লোড হবে। লোড হওয়ার পর তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, শেষ, চলে গেছে। LKM ওইভাবে কাজ করে। কিন্তু ম্যাকওএস এর মধ্যে সব কার্নেল আগে থেকেই লোড করা, ফাইল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে সিপিইউ শিডিউলিং, এরর হ্যান্ডেলিং, যতগুলো কার্নেল আছে সবগুলো একসাথে আছে, কি ওপেন করা আছে, কিন্তু আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা জায়গায় বসে আছে। মডিউলসের মধ্যে
এরা আলাদা জায়গায় আছে, আলাদাভাবেই আছে, যখন যারা লাগবে তারা নিয়ে আসবে, কাহিনী হচ্ছে এরকম। তারপর হাইব্রিড সিস্টেম, যেখানে সব কিছু মিলানো, অর্থাৎ মাল্টিপল অ্যাপ্রোচকে একসাথে মিক্স করে একটা বানানো হয়েছে। মোস্ট মডার্ন অপারেটিং সিস্টেম আর নট ওয়ান পিওর মডেল, অর্থাৎ আমাদের যে উইন্ডোজ সেটা পুরাটা লেয়ার না, যেটা ম্যাক ওএস বর্তমান যেটা ম্যাক ওএস সেটা পুরাটা ম্যাকের উপর নির্ভর করা হয়, সেটা কিছুটা লিনাক্সের জিনিসপাতি আনছে, কিছুটা মাইক্রো কার্নেলও আনছে, সব কিছু এনে একটা বড় অপারেটিং সিস্টেম বিল্ড করা হয়েছে। কারণ কি? আমার অপটিমাইজেশনের জন্য। কিছু কিছু কারণ, যেমন মনে করেন আমার যদি লিনাক্স সিস্টেমে হয়, সবগুলো কি করতেছে, একই জিনিস মনোলিথিক একটা স্ট্রাকচার শুধুমাত্র, আর কিছু মেনটেন করা লাগতেছে না। এতে সুবিধা কি? অপারেটিং সিস্টেমটা বিল্ড করা সুবিধা, কিন্তু প্রতিটা কার্নেলের নাম্বার অফ কোডের পরিমাণ অনেক বেশি, কারণ একই কার্নেল দিয়ে সব কিছু হ্যান্ডেল হচ্ছে। লেয়ারের ক্ষেত্রে সুবিধা কি? প্রতিটা জিনিস আলাদা, সিকিউরিটি আছে একটু, সে হায়ার লেভেলকে কি করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না। ম্যাকের মধ্যে কি হচ্ছে? ম্যাকের মধ্যে কি ছিল? ম্যাকে কি ছিল? ম্যাক ছিল হচ্ছে মাইক্রো কার্নেল, সরি, আলাদা আলাদা কার্নেল আছে। এটা তো সুবিধা কি? প্রতিটা কার্নেলে শুধু তার কোড আছে। ইন্টার প্রসেস কমিউনিকেশন এবং মেমোরি ম্যানেজমেন্টের জিনিসপাতি এখানে আসবে না। কোডটা ছোট, তাকে লোড করা সুবিধা, তাকে কাজ করানো সুবিধা। এবং আমার মাইক্রো কার্নেলে অনেকটা কার্নেলের মধ্যে ওপেন করা আছে, একটা একটা প্রসেস আমরা কমিউনিকেট করতেছি। এটা সুবিধা কি? লোড করা ইজি, ডেভেলপ করা ইজি, মডিউলার অ্যাপ্রোচ, আমি রিইউজেবল কোড, এক একটা সুবিধা আছে। এখন হাইব্রিডের মধ্যে যার যেটা সুবিধা সে অনুযায়ী একটা পিক করছে, যেখানে যেটা ভালো লাগে বা যেটা ইউজেবল বেশি। এক একটা কোম্পানি এক এক রকম ভাবে এটাকে অ্যাপ্রোচ করে থাকে, এক একটা ইঞ্জিনিয়ার এক এক রকম ভাবে অ্যাপ্রোচ করে থাকে। হাইব্রিড combines multiple approaches to address performance, security and usability needs, যে কথাটা এতক্ষণ ধরে বলতেছি। Linux and Solaris kernel in kernel address space so monolithic plus modular for dynamic loading and functionality. সে মনোলিথিক স্ট্রাকচারই মনোলিথিক একটা স্ট্রাকচারের মধ্যেই আছে, কিন্তু মডিউলার, ছোট ছোট ভাগে ভাগ করা। ফাইল সিস্টেম একরকম ভাবে লোড হবে, কিন্তু স্ট্রাকচারের মধ্যেই লোড হবে, ছোট ছোট ভাগে করা। এতে কি হচ্ছে? সুবিধা কি হচ্ছে? পারফরম্যান্সটা বেশি পাচ্ছে সে। উইন্ডোজ মোস্টলি মনোলিথিক প্লাস মাইক্রোকার্নেল ফর ডিফারেন্ট সাবসিস্টেম পার্সোনালিটিস। এও কি মনোলিথিক স্ট্রাকচার ইউজ করতেছে, কিন্তু মাইক্রোকার্নেল ছোট ছোট কার্নেলে ভাগ করা। অ্যাপল ম্যাকওএস হাইব্রিড এ কি আছে? লেয়ার Aqua UI প্লাস Cocoa প্রোগ্রামিং এনভায়রনমেন্ট। ম্যাকওএস ডেভেলপ করা হয়, ম্যাকওএস যে জিনিসটাতে সবগুলো সুইফট ল্যাঙ্গুয়েজে লেখা হয়, তার এনভায়রনমেন্টটা হচ্ছে Cocoa, যেটা রান করতে পারে। এবং যে ইউআইটা সে ইউজ করে সেটা হচ্ছে Aqua, মানে সবগুলো আলাদা আলাদা নাম দিয়ে রাখছে সে, কারণ সেটা অ্যাপেল পুরাটাই স্ক্র্যাচ থেকে বিল্ড করা, সে কারো থেকে নিয়ে আসে না। যেহেতু তার বিল্ড করা, সে নাম দিয়েছে নিজের মতো। এবং দেখবেন অ্যাপেলের ওয়েবসাইটে ঢুকলে প্রতিটা নামকরণের উপর পেটেন্ট করা, অর্থাৎ এই নামটা অন্যকে ইউজই করতে হবে। এই জন্য এরা এইরকম, মানে ওরা শুরু থেকে বিলো ইজ কার্নেল কনসিস্টিং অফ ম্যাক মাইক্রোকার্নেল এন্ড বিএসডি ইউনিক্স পার্ট, অর্থাৎ ম্যাক অর্থাৎ মাইক্রোকন্ট্রোল যেটা আছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম মাইক্রোকার্নেল যেটা আছে সেটা সে ইউজ করে, সাথে ইউনিক্স পার্টও ইউজ করে, এবং ডাইনামিক্যালি অর্থাৎ ডিএলএল ফাইল সে ইউজ করে। কিন্তু এভাবে আমরা ডিএলএল করছিলাম, এটা ডিএলএম অবস্থায় আছে, ডিফারেন্ট সামান্য, অর্থাৎ সে নিজের মতো করে অ্যাডাপ্ট করে নিছে জিনিসটা। ঠিক আছে? স্ট্রাকচারটা একটু দেখেন। অ্যাপ্লিকেশন প্রতিটাকে কি করতে পারে? অ্যাক্সেস করতে পারে। সে চাইলে এখানে বসে ইউআই নিয়ে কাজ করবে, নির্দেশ করবে না। অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক আছে, কোর ফ্রেমওয়ার্ক আছে, এবং সবার নিচে কার্নেলের সাথে কাজ করতে সে পারে, সবার সাথে সে কমিউনিকেট করতে পারে। সে লেয়ার্ড না, লেয়ার্ড হলে কি করতে হতো? সে এখানে কমিউনিকেট করতো, সে নিচেরটাতে কমিউনিকেট করতো, এই নিচেরটাতে যেত। এই লেয়ার এই মাইক্রো কার্নেল সিস্টেম। যখন তার ইউজার এক্সপিরিয়েন্স লাগছে, সেই ইউআইটাকে কন্ট্রোল করতেছে। যখন তার থেকে কার্নেল অর্থাৎ র্যাম বা সেরকম সিপিইউ লাগতেছে, সে কার্নেলের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতেছে।
ডারউইন সিস্টেমটা দেখতে এরকম, একদম নিচে যে কার্নেল বা ডারউইন ছিল সেটা দেখতে এরকম। অ্যাপ্লিকেশনের কি আছে, একটা ইন্টারফেস আছে যেটা কি করবে, বিভিন্ন লাইব্রেরিকে কল করবে। লাইব্রেরি কল কয়েকটা জায়গায় যায়, একটা হচ্ছে ম্যাক ট্যাবস, একটা হচ্ছে বিএসডি সিস্টেম কলস। দেন ম্যাক কার্নেল বিভিন্ন ধরনের মেমোরি ম্যানেজমেন্ট, শিডিউলিং এগুলো করে, এবং কিছু আইও কিট আছে যেগুলোর মাধ্যমে আমরা ইনপুট আউটপুট কন্ট্রোল করে। এটার কাজ জানি না আমি, এটার কাজ জানি না, বাকিগুলোর কাজ এগুলো দিয়ে সে আমাকে যেটা কাজ দরকার সেটা করে আমাকে আমল করে পাঠাই দেবে। ডিজাইনটা এরকম। iOS একটু পড়েন। বেশি বোরিং হয়ে গেছে, বেশি বোরিং হয়ে গেছে, তাহলে ম্যাথ করাইতে হবে দাদারি বাড়ি। স্যার এই অ্যাপলের এই অ্যাপ্রোচটাই তো ওদের ওভারঅল সিস্টেম এফিশিয়েন্সি ভালো বলে দেখতেছি। iOS সিস্টেমের মধ্যে iOS সিস্টেম কি চিপ ইউজ করে, যেমন আপনার আইফোনটা কত মডেল কত, এক্স। আইফোন এক্স মানে হচ্ছে যখন ইন্টেলের চিপ ইউজ করতো বা স্ন্যাপড্রাগনের চিপ ইউজ করে মোবাইলের জন্য। কিন্তু বর্তমানে যেগুলো আইফোন আসছে, মনে করেন 15, 16 এগুলো কি ইউজ করে, বায়োনিক চিপ, ওদের নিজস্ব ডেভেলপ করা চিপ A16, A15 এরকম চিপ ইউজ করে না। তারপর মনে করেন ম্যাকবুকের M1, M2 কিন্তু আগে ইউজ করতো ইন্টেলের চিপ ইউজ করতো, AMD চিপ ইউজ করতো। এর একটা কথা লিখছে, ডাজ নট রান OS X অ্যাপ্লিকেশন নেটিভলি। সে নিজের কোনো অপারেটিং সিস্টেম নিজের মতো করে ডিজাইন করা না, এটা এমনভাবে ডিজাইন করা যে কোনো আর্কিটেকচারের উপর ইমপ্লিমেন্ট করা পসিবল। সে ARM হোক, ইন্টেল হোক। ARM মানে হচ্ছে আপনাদের যেটা AMD, আর ইন্টেলের স্ট্রাকচার একটু ভিন্ন। যে কোনো স্ট্রাকচার হোক সে কি করতে পারে, রান করতে পারে। অর্থাৎ সে স্ট্রাকচারের উপর নেটিভলি মানে ডিপেন্ডেবল ছিল না। এই কারণে তারা ইজিলি কি করতে পারছে, নিজেদের চিপে মুভ করতে পারছে, নিজেদের একটা আর্কিটেকচার বিল্ড করতে পারছে। এখানে কিছু জিনিসপাতি আছে, পড়বেন। এটা অ্যান্ড্রয়েডের, আশা করি জানেন, এতক্ষণ ধরে এগুলোই বক্তব্য করতেছিলাম, লিনাক্স সিস্টেমের উপর ডেভেলপ করা। এবং বর্তমানে যে আমাদের অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো আছে সেটা আগে ডেভেলপ করা হতো জাভা দিয়ে, বর্তমানে ডেভেলপ করা হয় কটলিন দিয়ে। এটাই সিমিলার, কটলিন ল্যাঙ্গুয়েজ, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে ডেভেলপ করা হয় এবং সেই অ্যাপগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু iOS এর ক্ষেত্রে সবগুলো ছিল সুইফট দিয়ে করা, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ডিফারেন্ট, এটার কাজ করার ধরনও ডিফারেন্ট। অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার আরেকটু ডিফারেন্ট। iOS এর যতটুকু সিম্পল লাগছিল, অ্যান্ড্রয়েডেরটা আরো অনেক বেশি ডিফারেন্ট। আমি বলতে পারেন স্যার এগুলো মুখস্থ করবো, এই আর্কিটেকচারগুলো মুখস্থ করার আমার কোনো দরকার নেই, এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, দেখে পড়ে নেবেন। যদি আপনারা কোনো হার্ডওয়্যার লেভেলে কাজ করতে যান তাহলে লাগবে। আমার অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, বা আপনি উপর থেকে দেখতেছেন, আমার তো হ্যাঁ কি বলছি, লাগবে না বলছি, লাগবে না মানে সোজা কথায় বললাম। সিস্টেম বুট, বুট করা মানে কি, সিস্টেমটাকে ওপেন করা। কেমন, আপনি মোবাইল রিস্টার্ট করার পরে কি আসে, একটা লোগো আসে আপনার কোম্পানি, তারপর কি রান করতেছে অ্যান্ড্রয়েড, ওএস হলে অ্যাপেলের ছবি আছে ওরকম ভাবে, বা উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজের লোগোটা আসে, ম্যাক ওএসের ক্ষেত্রে ম্যাকের মতো করে সিস্টেম করে, মানে বুটটা হয় আপনার সিস্টেমটাকে পুরোটাকে কি করে লোড করে। সিস্টেম বুটের মধ্যে, সিস্টেম বুট যদি একটা ফাইলও খারাপ থাকে, একটা লাইন অফ কোডও যদি ভুল হয়, আপনার ওই জিনিসটা বা আপনার ওই ডিভাইসটা কখনোই কি হবে না, চালুই হবে না। একটা লাইন ভুল হবে, একটা কোডে ভুল করবেন, রানই হবে, এমন হতে পারে লোগোই আসে না, যে কোনো কিছু হতে পারে। বুট ফাইল এরকম ডেঞ্জারাস জিনিস,
কারণ বুট মানে কি আপনার অপারেটিং সিস্টেমে যতগুলো কাজ আছে, যেমন কার্নেলকে আনতে হবে, সে বিভিন্ন শিডিউলার আছে ওগুলাকে আনতে হবে, ওই বুট সবাইকে লোড করে। আপনার কোথায় আছে? সেকেন্ডারি মেমোরিতে আছে সবগুলা, সেখান থেকে কই নিয়ে আসবে? প্রাইমারি মেমোরিতে নিয়ে আসবে এবং সিপিইউকে হ্যান্ডেল করতে দিবে। তো এটা করার জন্য কিছু কমান্ড আগে থেকে লিখে রাখা লাগে, সেটা হচ্ছে বুটে থাকে। When power initialize on system, execution starts at a fixed memory location. অর্থাৎ দেখবে না, আচ্ছা আপনি যখন সিতে আসেন, সি ডিস্কের একটা নির্দিষ্ট জায়গায় আপনি যখন উইন্ডোজ ইনস্টল দেন আগে থেকে অ্যালোকেট করে না 20 জিবি বা 25 জিবির মতো, এগুলো কি ফাইল? এগুলো লোড হয় কত? এগুলো কাজ কি? যখন লোড হয় এখান থেকে কিছু কিছু অংশ লোড হবে, র্যামে চলে যাবে এবং এক্সিকিউশন শুরু হয়। তারপর অপারেটিং সিস্টেম মাস্ট বি মেড অ্যাভেলেবল টু হার্ডওয়্যার, সো হার্ডওয়্যার ক্যান স্টার্ট ইট। হার্ডওয়্যারকে কমিউনিকেট করতে হবে, তো না হলে রিসোর্স অ্যালোকেট করবে কেন? এটার জন্য কিছু একটা ভাবে তার কাছে অপারেটিং সিস্টেমটাকে পৌঁছাইতে হবে। এটা করে হচ্ছে বুট। Small piece of code like bootstrap loader, BIOS, stored in ROM or EEROM বা EEPROM locates the kernel, loads it into memory and starts it. বুটের কাজ হচ্ছে মেমোরির কোন জায়গায় অপারেটিং সিস্টেমটা আছে তারা ধরে আগে করে রাখবে, র্যামে রাখবে এবং বলবে যে তুমি এক্সিকিউট করা শুরু করো বা তারা এক্সিকিউট করে দিবে বা চালু করে দিবে। এটাই হচ্ছে বুটের কাজ, মেইন বুটের কাজ হচ্ছে এটা। Sometimes two-step process where boot block at fixed location loaded by ROM code which loads bootstrap loader from disk. অনেক সময় যদি বুটের সিস্টেমটা অনেক বড় হয়, বুটের কোড যদি অনেক বড় হয়, সেটা রোমে রাখা পসিবল হয় না, সেটা কোনো একটা জায়গায় লিখে রাখা। তো two-step প্রসেসে ওই বুট ব্লকটা কোথায় আসে? ROM কোড দ্বারা লোড হয়। ওই ROM ওইটা হচ্ছে মেইন বুটের কাজ, যেটা কি করবে? সেকেন্ডারি ডিস্ক থেকে নিয়ে আসবে। ঠিক আছে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট আছে, আমার রোমে আছে, রোমে এক্সিকিউট করে ফেলতেছে, অথবা রোমে নাই কিন্তু আসার জায়গায় সেখান থেকে রোমে আনবে কাজ করবে। ঠিক আছে, মডার্ন সিস্টেম রিপ্লেস বায়োস উইথ UEFI। একটু ডিফারেন্ট, কিন্তু নাম হচ্ছে বায়োসে, কিন্তু যখন আপনি বায়োসে ঢুকবেন বা বুটে ঢুকবেন সেখানের মধ্যে UEFI লেখা থাকে। কিন্তু আমরা এখনো নাম কি জানি? বায়োসে জানি। যে বায়োসের মানে কি বলতে পারেন? UEFI হচ্ছে ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। একটু ডিফারেন্ট কিন্তু ভিতরে সেম। কমন বুটস্ট্র্যাপ লোডার যেমন জিরাফ অ্যালাউস সিলেকশন ফ্রম কার্নেল ফ্রম মাল্টিপল ডিস্ক ভার্সন অ্যান্ড কার্নেল অপশন। এগুলা হচ্ছে কি বলতাম, যখন লিনাক্স নিয়ে কাজ করবেন এইসব নামগুলো শুনবেন, ওখানে এগুলো নিয়ে কাজ করা যায়। উইন্ডোজে করতে পারবেন না, উইন্ডোজে আগে থেকে ব্লক করা এগুলো। কার্নেল লোডস এন্ড সিস্টেম ইজ দেন রানিং। কার্নেল যখনই লোড হয় তখনই আপনার কি হয়? ইউজার ইন্টারফেসটা ওপেন হয়, আপনি কাজ করতে পারেন। বুট লোডার্স ফ্রিকোয়েন্টলি অ্যালাউ ভেরিয়াস বুট স্টেটস সাচ এজ সিঙ্গেল ইউজার মোড। সিঙ্গেল ইউজার মোড বলতে মনে করেন আমাদের এই যে পিসিগুলা, এখন যে আপনার কি বলতাম ইউজ ডেটাতে যে পিসিগুলা, এগুলো হচ্ছে মাল্টিপল ইউজার। অর্থাৎ আমি আসছি, আমি আমার ইউজার যে, আচ্ছা এটা আপনাদের আরো বলছে, আপনারা পিসিতে দুইবার অধিক ইউজার ক্রিয়েট করতে পারেন না? মনে করেন আপনার ওই ইউজারের জন্য এই অ্যাপগুলো আপনি কিভাবে ইনস্টল করলেন। মনে করেন আপনার সিবলিং আছে, ওই সিবলিং এত দরকার নেই, ওকে গেম খেলার দরকার নেই, আপনি গেমগুলো আপনার জন্য রেখে দিলেন, ওখানে মোটামুটি মাইক্রোসফট অফিস সার্ভিস যেগুলো আছে ওগুলো ইনস্টল করে রাখবেন। তো সে যখন লগ ইন করবে সে জাস্ট ওই ইন্টারফেসটা দেখবে না, যেখানে কি আছে মাইক্রোসফট অফিস আছে, নর্মাল পেইন্ট টুল আছে, ওগুলো নিয়ে সে কাজ করতে পারে। তো যখন আপনি খুলবেন তখন আপনার জন্য কি আছে? সবগুলো গেম স্টোর করা। তখন আপনারা বলে ভাই আমি যখন খুলি আপনার আমার এখানে কিছু নাই, আপনার এখানে সব গেম কিভাবে আছে? এটা হচ্ছে বুট লোডার এভাবে সিস্টেম করা থাকে, মাল্টিপল ইউজার অ্যালাউ করে থাকে। ডিবাগিং কথাটা বলছি, একটু পড়ে নেবেন। এখানে লগ ফাইলের কথাটা আবার আছে, এটার মাধ্যমে সেই ইরর ইনফরমেশনগুলো নিয়ে থাকে। পারফরম্যান্স টিউনিং, আমরা দেখতেছি কোনো জায়গায় স্পাইক হয়ে যাচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা প্রসেসের কারণে, আমরা চেষ্টা করি ওই প্রসেসটাকে কী করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, বা প্রসেসটাকে কোনোভাবে রো কিছু অ্যাক্সেস দেওয়ার জন্য।
তারপর হচ্ছে ট্রেসিং, কালেক্ট ডেটা ফর এ স্পেসিফিক ইভেন্ট such as steps involved in system call invocation. Tools include trace, GDB, parf, TCP dump. এগুলা প্রতিটা লিনাক্সের একটা কমান্ড, একটা দিয়ে একটা কাজ করে পাশে লেখা আছে। ট্রেস কি করে, কোন একটা প্রসেসকে দেখে যে সে কখন কি করছে তাকে ট্রেস করে, সে কই আছে। জিডিবি সেটা হচ্ছে ওই প্রসেসটা কি করছে পুরোটাকে ডিবাগ করে, অর্থাৎ সে কি কি কাজ করছে লগ বুকটা খুঁজে খুঁজে তাকে দেখে। পার্ফ, কালেকশন অফ লিনাক্স পারফরম্যান্স টুল। লিনাক্স পারফরম্যান্স টুল মানে আমার এই যে কিছুক্ষণ আগে টাস্ক ম্যানেজার ওপেন করলাম না, সেরকম হচ্ছে পার্ফ। টিসিপি ডাম্প, কালেক্টস নেটওয়ার্ক প্যাকেটস। আপনি নেটওয়ার্কে একটা প্যাকেট পাঠান, নেটওয়ার্কিং করছেন, কম্পিউটার নেটওয়ার্ক করছেন, কোর্সটা কম্পিউটার নেটওয়ার্ক করা হয় নাই, মনে করেন নাকি সামনে আছে? কম্পিউটার নেটওয়ার্কসে দেখবেন যে আপনি যে ফাইল মনে করেন একটা মেসেজ পাঠালেন না, এই মেসেজটা মাল্টিপল প্যাকেট হয়ে যায়, ওই প্যাকেটগুলো কালেক্ট করার কাজ করে টিসিপি ডাম্প। Debugging interfaces between user level and kernel code nearly impossible without tool set that understands both and instrument their actions. Hardware language আলাদা, আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, মেশিনের ল্যাঙ্গুয়েজ তো পুরাই আলাদা। কেমন মেশিন বুঝে কি 0 আর 1 বাইনারি বুঝে, হার্ডওয়্যারও সেম, হার্ডওয়্যার এভাবে ডিজাইন করা 0 আর 1 দিয়ে ডিজাইন করা, কিন্তু আমরা 0 1 দিলে কিছু বুঝবো পসিবল না, আমাদের পক্ষে অতটুকু ডিবাগিং ক্ষমতা নেই। এই ডিবাগার ওই কাজটাই করে যে ও 0 1 এর মাধ্যমে কি লিখছে সেটা আমাকে ডিবাগ করে বলে যে এটা করতে চাচ্ছে, হয় কোডের মাধ্যমে তাহলে ইরর লগের মাধ্যমে সেটা আমাকে বোঝানোর চেষ্টা করবে। মানে কিছু আছে করতে পারেন বসে বসে। এত ভয় পাওয়ার কিছু নেই, এখানে হচ্ছে পুরোটা দেখাচ্ছে বা কোথায় কোন কোন কমান্ড আছে সেটা দেখে। যেমন সামনে গিয়ে পড়বেন, এটা পড়বেন টিসিপি ইউডিপি, এটা হচ্ছে নেটওয়ার্কের লেয়ার বা নেটওয়ার্ক কিভাবে কাজ করে, তার অনেকগুলো কমান্ড আছে, এই কমান্ডগুলো লেখা আছে। সেজন্য বলছিলাম আমার কিছু টাইম নেই। চ্যাপ্টার 2 থেকে যদি ইম্পর্টেন্ট বলি, প্রথমে হচ্ছে এটা অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলো কি কি, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যে ইউজার ইন্টারফেস বা আমাদের কি কি ফাংশন সে প্রোভাইড করে, এটা ইম্পর্টেন্ট। মানে ধরেন আমি আপনাকে বললাম অপারেটিং সিস্টেম কি কি ফাংশন প্রোভাইড করে সেটা একটা লিস্ট ডাউন করে, বা উইথ এক্সাম্পল বা হইতে পারে উইথ এক্সপ্লেনেশন বলতে পারে, তখন হচ্ছে আর কি কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপর ধরেন সিস্টেম কলটা কি, বা ডিফাইন এন্ড এক্সপ্লেন সিস্টেম কলস, ইম্পর্টেন্ট। এটা হতে পারে একটা সিস্টেম কলের উদাহরণ দেন উইথ ফিগার। এটা ইম্পর্টেন্ট, সিস্টেম কলের প্যারামিটার পাশে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা ওয়ে আছে, এটা যে এক্সাক্ট এরকম স্লাইডের মতো হতে হবে এমন কোনো দরকার নেই, আপনি যেভাবে বুঝেন ওইভাবে লেখার চেষ্টা করবেন। এটা লিঙ্কার্স এন্ড রোডার্স কি জিনিস ডিফাইন করেন অথবা এক্সপ্লেন করেন। আর যদি এক্সপ্লেন করতে চান তাহলে হচ্ছে ফিগারটা দিলে এনাফ, এক্সপ্লেনেশন যদি দিতে চান, যদি এক্সপ্লেনেশন লিখতে বলে তাহলে ফিগারটা দিলে এনাফ, অথবা
এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, হয় ফিগার দিয়ে লিখবেন না হলে এক্সপ্লেন করবেন, এটা আপনার ইচ্ছা। স্ট্রাকচারগুলো একটু পড়বেন, স্ট্রাকচারগুলো একটু পড়বেন, ফিগার লাগবে না, কোনো স্ট্রাকচারে ফিগার লাগবে না, কিন্তু স্ট্রাকচারটা পড়বেন। হয়তো এখানে যেগুলো লেখা আছে সবগুলোর সব 2টা বা 3টা লাইন করে বুলেট পয়েন্ট আছে, ওগুলো একটু পড়বেন। যদি আমি বলি যে এক্সপ্লেন মাইক্রো কার্নেল, এক্সপ্লেনেশন দিতে বললে এই জাস্ট কয়েকটা লাইন, মানে এতটুকু পর্যন্ত লিখলে এনাফ, 3টা বুলেট পয়েন্ট। তো তার বেনিফিট বা ডেমেরিটস আপনি নিজের মতো করে বানাতে পারবেন যদি আমি এক্সপ্লেনেশনটা জানেন। না তেমন কিছু দেখতেছি না। সিস্টেম বোর্ড ইম্পর্টেন্ট। আর হচ্ছে এখানে লাস্টে এটা ডিবাগিং, এটাই লাস্ট নাই।